স্যার ডিমান্ডের হচ্ছে গিয়ে বিভিন্ন দেখাইছেন, মানে ডিমান্ড শেষ করে দিয়েছিলেন। ডিমান্ড শেষ, সাপ্লাইও ধরছিলাম একটু মনে করে। সাপ্লাই এরই কন্ডিশনের কথা বলছি। সাপ্লাই 3 কন্ডিশন। সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা যখন আমি এখান থেকে শুরু করছি, সাপ্লাই 3 কন্ডিশন দিয়ে শুরু করছি। ওকে, সাপ্লাই হওয়ার জন্য ইকোনমিক সেন্সে 3টা কন্ডিশন লাগে। এটা হচ্ছে পুরো একটা ফার্ম সে যখন সাপ্লাই দিবে, ওকে, তার ওই যে প্রোডাক্টটা সে সাপ্লাই দিচ্ছে ওটার জন্য তার রিসোর্স আছে কিনা এবং টেকনোলজি আছে কিনা এটাকে নিশ্চিত করতে হবে। ওকে, তাহলেই বুঝতে পারবো যে সাপ্লাই করার সেই সাপ্লাই ডেফিনেশন অনুযায়ী সে কন্ডিশনটা ফুলফিল করতেছে। প্রথম কন্ডিশনটা হচ্ছে সেটা। তারপর হচ্ছে এটা সেল করেছে, প্রফিট এনশিওর করবে। তারপর 3 নাম্বারটা হচ্ছে, এবং এটা প্রোডাকশন এবং বিক্রির জন্য একটা নিজস্ব প্ল্যান থাকতে হবে। এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। এখন একটা ফার্ম বা ইন্ডাস্ট্রি বলি বা অর্গানাইজেশন বলি, সে কি পরিমাণে সাপ্লাই দিবে এটার কিছু ফ্যাক্টর আছে। লেটস সি। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে প্রাইস অফ দা কমোডিটি। এখানে আমরা কোয়ান্টিটি সাপ্লাইটাকে ধরতেছি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, and the all are independent variables. ওকে, যেমন প্রাইস অফ দা কমোডিটি যদি বাড়ে, সাপ্লাই কি হবে বলেন তো? প্রোডাক্টের প্রাইস যদি বেড়ে যায়, সাপ্লাই কি করবে? পরিমাণ বাড়ায় দিবে না কমায় দিবে? হ্যাঁ, আপনি একটা হচ্ছে কোন একটা প্রোডাক্টের সাপ্লায়ার, ধরেন টি শার্ট সাপ্লাই দিচ্ছেন বাজারে, কারণ টি শার্টের প্রাইস বাড়তেছে আস্তে আস্তে। এখন টি শার্টের সাপ্লাই বাড়ায় দিবেন না কমায় দিবেন আপনি? সাপ্লাই বাড়াই দিব। আর প্রাইস যদি কমে যায়, সাপ্লাই কমে যাবে। এটার সাথে এই কোয়ান্টিটি সাপ্লাই সম্পর্কটা হচ্ছে পজিটিভ। প্রাইসের সাথে সাপ্লাই সম্পর্কটা অলওয়েজ পজিটিভ, যদি অন্যান্য ফ্যাক্টরগুলো আনচেঞ্জ থাকে। আর এটা হচ্ছে কি 2 নাম্বারটা, প্রাইস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। অর্থাৎ আমি টি শার্ট যে সাপ্লাই দিচ্ছি বাজারে, টি শার্টের জন্য যেমন র মেটেরিয়ালস গুলো লাগতেছে, ওকে, যে র মেটেরিয়ালস গুলো লাগতেছে ওগুলোর প্রাইস যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার সাপ্লাইটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম? ওই র মেটেরিয়ালস বা ফ্যাক্টরস গুলোর প্রাইস যদি বেড়ে যায়, তাহলে সাপ্লাই কমে যাবে, কারণ প্রোডাকশন কস্ট বেড়ে যাবে বলে। আবার ওই র মেটেরিয়ালসের প্রাইস যদি কমে যায়, প্রোডাকশন কস্ট কমবে, এরপর আমার সাপ্লাই বাড়বে। তারপর প্রাইস অফ রিলেটেড গুডস, এটা কেমন? এটা হচ্ছে এরকম যে একজন সাপ্লায়ার সে ধরেন 2টা প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে। সেটা কি কি? টি শার্ট এট দ্য সেম টাইম ধরেন জিন্স। 2টা প্রোডাক্টের সে সাপ্লাই, 2টা প্রোডাক্ট। এখন 2টা প্রোডাক্টের মধ্যে তার তো রিসোর্স লিমিটেড। রিসোর্স তো আনলিমিটেড, এটা কিন্তু আমরা আগেই জানি। টি শার্ট এবং জিন্সের মধ্যে যদি টি শার্টের প্রাইসটা বাড়তে থাকে, তাহলে জিন্সের সাপ্লাই কি হবে বলেন তো? কমে যাবে, টি শার্টের দিকে বেশি নজর দেবে। হ্যাঁ হ্যাঁ, কমে যাবে। কারণ কি, তখন তার রিসোর্স ম্যাক্সিমাম সে ইউজ করার চেষ্টা করবে টি শার্টের জন্য, কোথা থেকে কমায় নিয়ে আসবে সে? জিন্স থেকে। এই জন্য এইটার ক্ষেত্রে আমরা চিন্তা করবো একটা প্রোডাক্টের প্রাইস, একটা প্রোডাক্টের সাপ্লাই কি হয়। যেমন আমি এখানে দেখতেছি হচ্ছে জিন্সের প্রাইস, টি শার্টের সাপ্লাই, অথবা টি শার্টের প্রাইস, জিন্সের সাপ্লাই। ওকে, যে প্রোডাক্টের প্রাইস ওই প্রোডাক্টের সাপ্লাই না। তাহলে এই ক্ষেত্রে জিন্সের প্রাইস আমাকে এফেক্ট করতেছে কিসের? টি শার্টের সাপ্লাইয়ের উপরে। ওকে, এটা সম্পর্কটা পজিটিভ না নেগেটিভ? জিন্সের প্রাইস যদি বেড়ে যায়, তাহলে টি শার্টের সাপ্লাই কি হবে? কি হবে? কমবে না বাড়বে? জিন্সের প্রাইস বেড়ে গেল, তাহলে কমবে স্যার, জিন্সেরটা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জিন্সের প্রাইস যদি বেড়ে যায়, টি শার্টের সাপ্লাই কমে যাবে। এই জন্য এটা হচ্ছে নেগেটিভ সম্পর্ক। ওকে, এটা হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ, কিন্তু পজিটিভ না।
একটা হচ্ছে এক্সপেক্টেড ফিউচার প্রাইস, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা কি, সাপ্লায়ার যদি চিন্তা করে যে আমি টি শার্ট এখন আমি যে টি শার্টটা সেল করতেছি, আমার এই টি শার্টের প্রাইসটা ভবিষ্যতে দাম বাড়বে, তাহলে বর্তমান সাপ্লাই কি হবে, এটা কম হবে না? হ্যাঁ, ভবিষ্যতে দাম বাড়বে, তাহলে বর্তমান সাপ্লাই কি হবে, কম হবে। আর ভবিষ্যতের দাম যদি কম হয় তাহলে সে কি করবে, এখনই যে দাম আছে ওই দামে বেশি বেশি সাপ্লাই দিবে। তার মানে ভবিষ্যতের দামের সাথে বর্তমানের যে সাপ্লাই সম্পর্ক, এটা হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ। ভবিষ্যতের দাম বর্তমানের দাম না কিন্তু। যেমন আমি যদি বলি পেঁয়াজের দাম রমজান মাস আসলে অনেক বেড়ে যাবে, এখন কি করবে, অনেকে মজুত করে রেখে দিবে যারা সাপ্লায়ার আছে। তাহলে ওরা কি চিন্তা করতেছে, ভবিষ্যতে পেঁয়াজের দাম বাড়বে, আর 1 মাস পরে রমজান মাস আসলে এখন তারা সাপ্লাই পেঁয়াজের কম দিবে। এখন যদি এরকম হইতো, ভবিষ্যতে প্রোডাক্টের দাম কম হইতো, বর্তমান দামেই তারা বেশি বেশি সাপ্লাই দিবে, এর সাথে সম্পর্ক হচ্ছে নেগেটিভ। আর হচ্ছে নাম্বার অফ সাপ্লায়ার্স। ওকে, বাজারে সাপ্লায়ারের সংখ্যা বাড়লে সাপ্লাই তো বাড়বেই। ওকে, যেমন ধরেন এখন আমরা দেখতে পারি হচ্ছে যেমন ধরেন কিছু কিছু প্রোডাক্টের সাপ্লাই, যেমন আমের সাপ্লাই কিন্তু এখন কম, কারণ আমের সাপ্লায়ার কম বলে। ওকে, যদি আমের সাপ্লায়ার বেশি থাকতো তাহলে আমের সাপ্লায়ার বেশি, তাহলে এটার সাথে হচ্ছে পজিটিভ সম্পর্ক। হায়ার নাম্বার অফ সাপ্লায়ার্স, হায়ার সাপ্লাই। একটা হচ্ছে টেকনোলজি। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বেশি হলে কি হবে, প্রোডাক্টের সাপ্লাই বাড়বে। আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট না হলে প্রোডাক্ট সাপ্লাই কমবে, এর সাথে পজিটিভ সম্পর্ক। আর এটা স্টেট অফ নেচার বলতে আমরা এনভায়রনমেন্টকে বুঝাচ্ছি। এনভায়রনমেন্টও কিন্তু আমার সাপ্লাইয়ের উপর অনেক বেশি এফেক্ট করে, যেমন ফ্লাড, তারপর হচ্ছে ধরেন ডিজাস্টার হইলো, এর ফলে কি হয়, সাপ্লাই এফেক্ট হয়। ওকে, সো দিস আর দ্য 7 ফ্যাক্টরস অফ সাপ্লাই। অ্যাজ লাইক ডিমান্ডের মতো আমরা যদি প্রত্যেকটা ফ্যাক্টরকে একটা ফাংশনের মধ্যে নিয়ে আসি তাহলে কেমন হবে? ওকে, আমরা এখানে যেমন এটার একটা নাম দিতে পারি, এটা একটা নাম দিতে পারি, যে কোনো একটা নাম দিলাম পি, তারপর এটা হচ্ছে পি আর, তারপর হচ্ছে পি আর ই, মানে একটা ভেরিয়েবল গুলো একটা নাম দিয়ে দিলাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তারপর হচ্ছে পি ই, তারপর হচ্ছে এন নাম্বার অফ সাপ্লায়ার, টি স্টেট অফ নেচার, এটাকে ধরলাম হচ্ছে ই দিয়ে, এনভায়রনমেন্ট দিয়ে ই দিয়ে দিলাম। তার মানে কি আমরা কোয়ান্টিটি সাপ্লাইটাকে কিন্তু এইভাবে ফাংশন আকারে লিখে দিতে পারি। এই সবগুলোকে এখানে বসে দিলাম, কমা দিয়ে দিই। সবগুলোকে আমরা সাপ্লাই ইজ এ ফাংশন অফ অল দিস ফ্যাক্টরস এভাবে লিখতে পারি। এখন এখন এই যে আমরা সাপ্লাই ফ্যাক্টর গুলো আমরা দেখলাম, এর মধ্যে থেকে আমরা কিন্তু ল অফ সাপ্লাই খুঁজে পাই। সেটা কেমন, ডিমান্ডের মতো করে আমি যখন প্রাইস ছাড়া অন্যান্য ফ্যাক্টর গুলোকে কনস্ট্যান্ট রাখবো, এই ফ্যাক্টর গুলো যখন আমার কনস্ট্যান্ট থাকবে প্রাইস ছাড়া, তখন কি হবে, প্রাইসের সাথে আমরা কোয়ান্টিটি সাপ্লাই একটা পজিটিভ সম্পর্ক খুঁজে পাই। Other things remaining the same, higher the price of the commodity, the greater the quantity supply. The lower the price of the commodity, the lower the quantity supply. অর্থাৎ অন্যান্য ফ্যাক্টর গুলো যদি আনচেঞ্জ থাকে, নাম্বার অফ সাপ্লায়ার্স, টেকনোলজি, এগুলো কোনো চেঞ্জ হচ্ছে না, ওকে, তাহলে কি হবে, প্রাইসের সাথে কোয়ান্টিটি সাপ্লাই একটা পজিটিভ সম্পর্ক আমরা দেখতে পাই। যেমন হচ্ছে এরকম ল অফ সাপ্লাই, এর নাম হচ্ছে ল অফ সাপ্লাই, ডিমান্ডের মতো। Other things remaining the same, the higher the price of a good, the greater is the quantity supplied, and lower is the price of a good, the smaller is the quantity supplied. Positive relationship. Okay. এখন এই ল অফ সাপ্লাইটাকে আমরা ডিমান্ডের মতো করে করতে পারি, তিনটা ওয়ে দিয়ে প্রুফ করতে পারি। সেটা কেমন, এখানে দেখেন আমরা একটা লিনিয়ার ফাংশন নিলাম, q is equal to a plus bp। ওকে,
ডিমান্ডের ক্ষেত্রে ছিল নেগেটিভ, এখানে আসছে পজিটিভ, কারণ হচ্ছে কি প্রাইসের সাথে সাপ্লাইয়ের একটা পজিটিভ সম্পর্ক রয়েছে। আর ডিমান্ডের ক্ষেত্রে প্রাইসের সাথে ডিমান্ডের নেগেটিভ সম্পর্ক বলে এখানে কিন্তু নেগেটিভ ছিল, আর পজিটিভ প্ল্যান পজিটিভ সেম। যেমন আমরা স্পেসিফিক যদি আমি চিন্তা করি, স্পেসিফিক সাপ্লাই ফাংশন কি, QS is equal to 4 plus 2। তার মানে এই ফাংশনটা থেকে কি বুঝতে পারছি, পি মার্কেট প্রাইস আর QS হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাই, এটার সাথে সম্পর্কটা কেমন বলুন তো? পি যদি বাড়ে QS কি হবে, আস্তে আস্তে বাড়বে। আর পি যদি কমে QS আস্তে আস্তে কমবে। তাহলে কম। ঠিক আছে, ভেরি ইজি। এখন আবার ঠিক একইভাবে আমি কি একটা শিডিউল বানাতে পারি না, পি আর QS এর মধ্যে রিলেশনশিপ তৈরি করে, পারি কিনা? P0 হলে QS কত হবে? 4 6 4 4 সরি 4 1 হলে 6, তারপরে 2 হলে 8, 3 হলে 8, ঠিক না? তারপরে আমরা তার মানে কি এই শিডিউল থেকে আমরা কি বুঝতে পারতেছি, there is positive relationship between price and quantity supply. As price increases, quantity supply also increases. তার মানে কি ল অফ সাপ্লাই এখানে দেখতে পাচ্ছি কিনা, ডিমান্ডের মতো করে কিন্তু একই জিনিস পড়তেছি আমরা, ডিমান্ডের যে জিনিসগুলো পড়েছি সাপ্লাই ক্ষেত্রেও তাই। তারপরে একইভাবে এই দুইটা এই শিডিউলটা থেকে আমরা কি একটা কার্ভ ড্র করতে পারি না, এখানে প্রাইস দিয়ে আর এখানে কোয়ান্টিটি সাপ্লাই দিয়ে, পারবো কিনা? ওকে, 1 0 হলে কত, 4 সাপ্লাই ধরেন, এটাকে ধরলাম 4, 0 হলে 4, 1 হলে কত, 6, 2 হলে 8। তার মানে এই যে পয়েন্টগুলো পেলাম সবগুলোকে যোগ করে দিলে আমরা পাচ্ছি এরকম টপ অর্ডারিং লাইন। এটাই হচ্ছে সাপ্লাই কার্ভ, এটাই সাপ্লাই কার্ভ। তো সাপ্লাই কার্ভ দেখে আমরা কিন্তু বুঝতে পারছি ওই যে ভেরিয়েবলস মুভ ইন দ্য সেম ডিরেকশন, তার মানে প্রাইসের সাথে কোয়ান্টিটি সাপ্লাই এর যে পজিটিভ সম্পর্ক, এটা আমরা সাপ্লাই কার্ভ দিয়েও দেখতে পাচ্ছি। এই হলো তিনটা ওয়ে দিয়ে আমরা কি দেখতে পারি, ল অফ সাপ্লাইটাকে প্রুভ করতে পারি। এখন কথা হচ্ছে ল অফ সাপ্লাই কিছু এক্সেপশনাল কেস আছে, সবসময় যে প্রাইস বাড়লেই যে সাপ্লাই বাড়বে তা কিন্তু না। ওকে, যেমন ধরেন প্রাইস বাড়তেছে কিন্তু সাপ্লাই বাড়তেছে না, যেমন হচ্ছে যেমন ধরেন আমি যদি বলি কিছু কিছু প্রোডাক্ট আছে এন্টিক প্রোডাক্ট, সীমিত সাপ্লাই, ধরেন হচ্ছে মোনালিসা একটা পিকচার, ওকে, অথবা এই ধরেন পেলের বুট, যে পেলে যে বুট দিয়ে খেলতো ওটা একটা, পেলের একটা জার্সি যে সময় খেলতো, ফুটবল খেলতো, এখন ওগুলোর প্রাইস যদি বাড়ে ওগুলোর সাপ্লাই কি বাড়বে? আমাকে বলেন তো। না স্যার। বাড়বে না কিন্তু, রাইট? তারপর ধরেন টেন্ডুলকারের ইউজ করা একটা ব্যাট, টেন্ডুলকার, সচিন টেন্ডুলকারের, ওটার প্রাইস যতই বাড়ে ওটা কি সাপ্লাই বাড়ানো যাবে? বাড়বে না কিন্তু, হ্যাঁ। তারপরে ধরেন হচ্ছে ওই যে মোনালিসা পিকচারের কথা কি ধরেন না, এটার প্রাইস বাড়লে কিন্তু সাপ্লাই বাড়বে না, এটা একটাই থাকে। তার মানে এন্টিক যেগুলো হচ্ছে একদম লিমিটেড সাপ্লাই, মানে একটা দুইটা এরকম আছে ম্যাক্সিমাম, এগুলোর প্রাইস বাড়লে কিন্তু আমার সাপ্লাই বাড়বে না, তার মানে এটা ল অফ সাপ্লাইটাকে সাপোর্ট করছে না, এই জন্য এটা নাম হচ্ছে এক্সেপশনাল ল অফ সাপ্লাই। তারপর হচ্ছে সিজনাল ফ্রুটস, ভেজিটেবলস এক্সেট্রা ইন অফ সিজন। যেমন সিজনাল ফ্রুটস বলতে আমরা কি বুঝি, যে ফ্রুটস গুলো সিজনেই পাওয়া যায়, অন্য সিজনে পাবেনই না, যেমন হচ্ছে জাম, ওকে, জাম বাংলাদেশে কিন্তু এখন আপনাকে যদি আমি 5,000 টাকা কেজিও দিই আপনি ওই জামা নিয়ে দিতে পারবেন না। তার মানে কি ল অফ সাপ্লাই অনুযায়ী কি হওয়ার কথা, প্রাইস বাড়লে ওটার সাপ্লাই বাড়বে, কিন্তু বাড়তেছে না কিন্তু।
প্রাইস বাড়তেছে কিন্তু সাপ্লাই বাড়তেছে। ওকে, তারপরে হচ্ছে এরকম কিছু প্রোডাক্ট আছে, যেমন আমের কথাই ধরেন না কেন, আমি কিন্তু আনলিমিটেড পরিমাণ সাপ্লাই বাড়াতে পারবো না, প্রাইস যে হারে বাড়তেছে অফ সিজন, আমি চিন্তা করি প্রাইস অনেক বেশি বেড়ে গেলেও আমি কিন্তু সে অনুযায়ী সাপ্লাই বাড়াতে পারবো না বা সাপ্লাই বাড়বে না। তার মানে আমার এখানে ল অফ সাপ্লাইটা কাজ করছে না, এখানে ল অফ সাপ্লাই কাজ করছে। তাহলে এই দুইটা ক্ষেত্রে আমরা ল অফ সাপ্লাই এক্সেপশন দেখতে পাই। তারপরে সাপ্লাইয়ের লাস্ট টপিক হচ্ছে কি, অ্যাজ ইট ইজ ডিমান্ডের ক্ষেত্রে দেখেছিলাম। আমি কিন্তু আপনাদেরকে পড়ায় যাচ্ছি কারণ হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ডিমান্ডের মতো, মানে যে ডিমান্ডের ক্ষেত্রে যে জিনিসগুলো ছিল ওগুলোরই সাপ্লাইয়ের ক্ষেত্রে রিপিটেশন, ওগুলোই সাপ্লাইয়ের ক্ষেত্রে রিপিটেশন। ওকে, এখন এখন ডিমান্ডের লাস্ট টপিকটা কি ছিল, ছিল হচ্ছে যে চেঞ্জ ইন ডিমান্ড আর চেঞ্জ ইন কোয়ান্টিটি। এখন সাপ্লাইয়ের ক্ষেত্রে যে কি হবে, চেঞ্জ ইন সাপ্লাই আর চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। সেটা কেমন, যেমন ধরেন আমরা যে যে ফ্যাক্টরি গুলো চিন্তা করেছিলাম ডিমান্ডের মতোই কিন্তু এগুলা, যেমন চেঞ্জ ইন ডিমান্ড যখন আমরা করেছিলাম কি করেছিলাম, যে প্রাইস ছাড়া, ওকে, প্রাইস যদি সেম রেখে যে কোনো অন্য একটা ফ্যাক্টর যদি চেঞ্জ হয়ে যায় এর ফলে ডিমান্ডের যে চেঞ্জ, এটা নাম হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড। ঠিক একইভাবে চেঞ্জ ইন সাপ্লাইটা কি হবে, প্রাইস ছাড়া, হ্যাঁ, যেমন এই যে এখানে প্রাইস ছাড়া, এটা 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 ফিক্স থাকবে, এটা ফিক্স রেখে অন্যান্য 6টা ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর যদি চেঞ্জ হয়ে যায় এর ফলে যে সাপ্লাই চেঞ্জ, এটার নাম হচ্ছে চেঞ্জ ইন সাপ্লাই। আবার অন্যদিকে চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই কি, প্রাইস চেঞ্জ হচ্ছে আর বাকি অন্যান্য ফ্যাক্টর গুলো আনচেঞ্জ থাকতেছে, এর ফলে সাপ্লাই যে চেঞ্জ, এটার নাম হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। একটা হচ্ছে চেঞ্জ ইন সাপ্লাই, এটা হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। বুঝা গেল? মানে ডিমান্ডের মতোই কিন্তু এখানে কনসেপ্টটা রিলেট করে ফেলেন। এরকম ভাবে ডিমান্ডের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে চেঞ্জ ইন ডিমান্ডটা কি ছিল, প্রাইস ছাড়া ডিমান্ড এফেক্ট করতেছে অন্যান্য যে ফ্যাক্টর আছে যেমন ইনকাম, প্রেফারেন্সেস, এক্সপেক্টেড ফিউচার প্রাইস, এগুলোর মধ্যে যে কোনো একটা চেঞ্জের ফলে ডিমান্ডের যে চেঞ্জ, এটার নাম হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড। ঠিক একইভাবে চেঞ্জ ইন সাপ্লাই কি হবে, সাপ্লাইয়ের জন্য যে ফ্যাক্টর গুলো আমরা দেখেছি এখানে, প্রাইস ছাড়া বাকি একটা ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর যদি চেঞ্জ হয়ে যায় এর ফলে সাপ্লাই যে চেঞ্জ, এর নাম হচ্ছে চেঞ্জ ইন সাপ্লাই। এবং ঠিক এই কনসেপ্টের উল্টাটা হচ্ছে কি, ওকে, যে অন্যান্য ফ্যাক্টর গুলো কি হবে, আনচেঞ্জ থাকবে আর শুধুমাত্র চেঞ্জ হবে প্রাইস, এর ফলে যে সাপ্লাই চেঞ্জ, এটার নাম হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি। যেমন আমি যদি দেখি, যেমন এটা এই গ্রাফটা যদি আমি চিন্তা করি, ধরেন কোন একটা প্রোডাক্টের প্রাইস, আই এম টকিং অ্যাবাউট চেঞ্জ ইন সাপ্লাই, দেন ধরেন হচ্ছে টি শার্টের প্রাইস 200 টাকা পার পিস। ওকে, আমি সাপ্লাই দিচ্ছি, ধরেন যখন 200 টাকা ছিল তখন আমি সাপ্লাই দিচ্ছি, ধরেন হচ্ছে 500 টি শার্ট ইন দ্য মার্কেট সাপ্লাই দিচ্ছি। এখন অন্যান্য ফ্যাক্টর গুলোর মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর যদি চেঞ্জ হয়ে যায়, যেমন ধরেন হচ্ছে র মেটেরিয়ালস এর প্রাইস যদি কমে যায়, আমি টি শার্ট তৈরিতে যে র মেটেরিয়ালস লাগতেছে এটার প্রাইস যদি কমে যায় তখন আমার কি হবে, সাপ্লাই বাড়বে না? আমরা তো এটাই জানি, প্রোডাকশন কস্ট কমে গেলে সাপ্লাই বাড়বে। তার মানে কি, সেম প্রাইসে আমি কিন্তু সাপ্লাই এখন বেশি দিব, এই জন্য আমার সাপ্লাই কাপটা আর আগের জায়গায় থাকবে না, এটা ডান দিকে শিফট হয়ে যাবে। যেমন ডান দিকে শিফট হয়ে এখানে আসবে, যেমন ধরেন এটা তখন আমি সাপ্লাই দিব হচ্ছে 700 টি শার্ট ফর এক্সাম্পল। মানে যখনই প্রাইস ছাড়া অন্যান্য ফ্যাক্টর চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা ফ্যাক্টর চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আর আমি সেম গ্রাফ দিয়ে দেখাইতে পারবো না, আমাকে অন্য একটা কার্ভ নিয়ে আসতেই হবে। ওকে, অন্য একটা কার্ভ নিয়ে আসতে হবে। ওকে, তার মানে এখন অন্য যে কার্ভটা নিয়ে আসলাম আমি, কেন নিয়ে আসলাম, কারণ হচ্ছে প্রাইস ছাড়া আমার অন্য একটা ফ্যাক্টর চেঞ্জ হয়ে গেছে বলে। ওকে, অন্য একটা ফ্যাক্টর চেঞ্জ হয়েছে বলে, যেমন ধর নাম্বার অফ সাপ্লায়ার যদি বেড়ে যায়,
প্রাইস 200 টাকা 200 টাকাতেই আছে, এখন নাম্বার অফ সাপ্লাই বেড়ে গেছে, তাহলে টি শার্টের সাপ্লাই কি হবে? বেড়ে যাবে। উইথ সেম প্রাইস আমাকে অন্য একটা কাজ নিয়ে আসতে হবে। ঠিক একইভাবে র মেটেরিয়ালস এর প্রাইস কিন্তু বেড়েও যেতে পারে। মাত্র টি শার্ট যে আমি যেগুলো র মেটেরিয়ালস তৈরি করতেছি সেই র মেটেরিয়ালস এর প্রাইস বেড়ে গেছে, এখন সেম প্রাইসে কি হবে? আমার সাপ্লাই কমে যাবে। তখন কোথায় আসবে? ধরেন আগে ছিল 500-তে, এখন এই সাপ্লাই কাপটা বাম দিকে শিফট করে নিয়ে চলে আসবে, আর আগের জায়গায় থাকবে না। ধরেন এখানে হয়ে যাবে হচ্ছে 200 টি শার্ট। ওকে, তার মানে মোট কথা হচ্ছে এটা যে প্রাইস ছাড়া বাকি যে কোনো একটা ফ্যাক্টর যদি চেঞ্জ হয়ে যায় তখন আমার সাপ্লাই কাপটা আর আগের জায়গায় থাকবে না, এটা বাম দিকে তো ডান দিকে শিফট হবে। এটা গেল হচ্ছে চেঞ্জ ইন সাপ্লাই। এখন আসেন চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই কি? এটা হচ্ছে এখন প্রাইস একমাত্র চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু ল অফ সাপ্লাই। আমরা ল অফ সাপ্লাই অনুযায়ী যেটা পাই, এখন কি হবে যে শুধুমাত্র চেঞ্জ হবে প্রাইস। ধরেন প্রাইস একবার, আমি যদি নীল লাইনটা অনুযায়ী চিন্তা করি, বাকি ফ্যাক্টর গুলো আনচেঞ্জ। প্রাইস একবার ধরেন হচ্ছে 200 টাকা, একবার 300 টাকা, অন্যান্য ফ্যাক্টর গুলো কিন্তু চেঞ্জ, এখানে অন্যান্য ফ্যাক্টর আনা যাবে না। আবার ধরেন 400 টাকা। এর ফলে কি হবে? এই কাপটা অনুযায়ী আমি তখন মুভ করবো, আর আমার মাল্টিপল লাইন আমার দরকার নেই। ওকে, তখন এই কাপটা, কারণ মাল্টিপল লাইন আনবো না কেন? কারণ মাল্টিপল লাইন আনার দরকার নেই, কারণ অন্যান্য ফ্যাক্টর গুলো তো চেঞ্জ হচ্ছে না, আনচেঞ্জ থাকছে। মাল্টিপল লাইন তখনই আসবে যখন প্রাইস ছাড়া অন্যান্য ফ্যাক্টর চেঞ্জ হবে, কিন্তু এখন তো তা না। এখন শুধুমাত্র প্রাইস চেঞ্জ হচ্ছে আর অন্যান্য ফ্যাক্টর গুলো আনচেঞ্জ হচ্ছে। এই জন্য আমাকে একটা সাপ্লাই কার্ভের উপরে আমি সেটা মুভ করতেছি, একটা সাপ্লাই কার্ভের উপরে এটার ইফেক্টটা দেখাচ্ছে। এটার নাম হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি। বুঝা গেল? হুম, হ্যাঁ, ডিমান্ডের মতো। হ্যাঁ, এটা কিন্তু ডিমান্ডের মতোই, জাস্ট কনসেপ্টটা এই সাপ্লাই দিয়ে আমরা বুঝতেছি এটুকু। তারপরে আপনাদের হচ্ছে এই লাস্ট টপিকস, এটা হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম। আপনাদের সিলেবাসের লাস্ট টপিকস, ইজি। ওকে, এখন ডিমান্ড ফাংশনটা একটু বলেন তো, এখানে একজন খাতা কলম নেন। ডিমান্ড, আমি এর জন্য একটু সময় নিচ্ছি। ডিমান্ড ফাংশন একটু লিখেছিলাম না? এই ডিমান্ড ফাংশনটা একটু তোলেন তো, স্পেসিফিক এটা খাতায় খাতায় তোলেন সবাই, এটা লাগবে। QD is equal to 12 minus 2P, তোলেন। খাতা কলম আসু তো নাকি? আর আরেকটা তুলবেন হচ্ছে সাপ্লাই ফাংশন, এই যে এটা। এই যে 4 plus 2P, এই যে এটা। বুঝছেন? জি স্যার। ভেরি গুড। এখন আমার যে টপিকসটা এখন আমি পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে, নাম হচ্ছে, এটা কিন্তু স্লাইডের মধ্যে নাই, এটা আমি ইচ্ছা করে রাখি নাই, আপনারা যদি বই থেকে পড়েন। ওকে, এটা আমার অন্য একটা স্লাইডে আছে, এটা আপনারা বই থেকে পড়বেন। ওকে, এটার নাম হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম। আমি এটা ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে আমি তো হোয়াইট বোর্ড নিয়ে আসি। ইন্টারেস্টিং একটা জিনিস, ইকুইলিব্রিয়াম কথাটার মানে জানেন আপনারা? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইকুইলিব্রিয়াম? ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, টপিক হচ্ছে স্যার সমানুপাতিক। সমানুপাতিক না, সমান, ভারসাম্য স্যার। ভারসাম্য। হ্যাঁ,
হ্যাঁ, ভারসাম্য। ঠিক আছে স্যার, কেমিস্ট্রিতে করেছেন না? জি স্যার। ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে বাজারে সাম্য অবস্থা, সমান অবস্থা কখন আসবে? যখন আমার দ্রব্যের নির্দিষ্ট কোনো দামে, যদি বাংলায় বলি, একদম খাঁটি বাংলায়, কোন একটা নির্দিষ্ট দামে যদি প্রোডাক্টের ডিমান্ড এবং প্রোডাক্টের সাপ্লাই যদি সমান হয়, অর্থাৎ মানে একদম বটম লাইন হচ্ছে একদম শেষে লাইনটা হচ্ছে এরকম, আমি যখন দোকান থেকে একটা জিনিস কিনছি, ধরেন আমি 10 টাকা দিয়ে প্রত্যেক পিস 10 টাকা কলম, এই দরে আমি 5টা কলম কিনলাম। ওকে, 10 টাকা ধরে আমি 5টা কলম কিনলে আমার দোকানদারকে কয় টাকা দিতে হবে তখন? তো এই একটা কলমের দাম হচ্ছে 10 টাকা, 5টা কলম কিনলে আমি দোকানদারকে কয় টাকা দিব? কঠিন কিছু না, 50 টাকা। মার্কেট ইকুইলিব্রিয়াম আমাকে এই অবস্থায় নিয়ে আসছে বা নিয়ে আসবে যখন দোকানদার আমাকে, মনোযোগ দিয়ে শুনেন, সাপ্লাইটা দিচ্ছে কে? দোকানদার না? এবং দোকানদার কিন্তু সাপ্লায়ার। যখন এই অবস্থানে আসবে যে দোকানদারের সাপ্লাই হচ্ছে 5টা কলম 50 টাকায়, ঠিক একইভাবে 50 টাকায় আমার ডিমান্ড হচ্ছে 5টা কলম। তার মানে কি, কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই হয়ে গেল না? অর্থাৎ আমার ডিমান্ড, আমি হচ্ছে কনজিউমার, আমি ক্রেতা, আমার ডিমান্ড হচ্ছে 5টা কলম 50 টাকা দিয়ে, দোকানদারও আমাকে 50 টাকা দিয়ে 5টা কলম দিতে যাচ্ছে। তার মানে কি, এখানেও 5, এখানেও 5, আর প্রাইসটা কত? টাকা 50। আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু একদম সহজভাবে বলতেছি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে, এই যে 50 টাকা আমি 5টা কলম নিলাম, এখন আসেন ডেফিনেশনের কথা। এখন তো আমি মানে মার্কেট ইকুইলিব্রিয়াম থেকে আমরা কি দেখতে পারি, কি আইডেন্টিফাই করতে পারছি সেটা বুঝলাম। এখন ডেফিনেশনটা কি হবে মার্কেট ইকুইলিব্রিয়াম? আমাকে একজন বলেন, কে বলবেন? বলেন হচ্ছে সারওয়ার মোর্শেদ, শুনতে পাচ্ছেন? সারওয়ার? জি স্যার। ভেরি গুড। স্যার আমাকে বলেন, মনে আছে কিনা, প্রোডাক্টের প্রাইস যত বাড়বে, প্রোডাক্টের প্রাইস যত বাড়বে, যত বাড়তে থাকবে প্রোডাক্টের প্রাইস, সাপ্লাই কি হবে? সাপ্লাই কমে যাবে। এই এতক্ষণ কি বললাম কিছুক্ষণ আগে? স্যার বুঝি নাই। প্রোডাক্টের প্রাইস বাড়লে সাপ্লাই কি হয়? ইফ আদার থিংস রিমেইনিং দ্য সেম, এটা তো প্রথমে এই শুরু থেকে এই ক্লাসের প্রথমেই তো বললেন, সাপ্লাই প্রাইস বলে সাপ্লাই বাড়বে না? জি স্যার। নর্মাল সেন্স, প্রোডাক্টের দাম যত বাড়তে থাকবে সাপ্লাই বাড়তে থাকবে। আমার কথা হচ্ছে, তার মানে কি প্রাইজের সাথে সাপ্লাইয়ের সম্পর্কটা কি পজিটিভ না? জি স্যার। মনোযোগ দিয়ে শুনেন কিন্তু। ঠিক একইভাবে প্রোডাক্টের প্রাইস যত বাড়তে থাকবে ডিমান্ড কি হবে? স্যার বাড়বে। ডিমান্ড বাড়বে। আপনি বাজারে কিনতে গেলেন, দ্রব্যের দাম বাড়তেছে, আপনি কিনবেন বেশি করে? নর্মাল সেন্সে যা কমে যাবে। তার মানে কি, আমার বোঝানোর কথা জিনিসটা হচ্ছে, আমি এটা চাচ্ছি মার্কেট ইকুইলিব্রিয়াম হচ্ছে এরকম একটা অবস্থা যেখানে ডিমান্ড এবং সাপ্লাই, যেটা কিন্তু দুইটা অপোজিং ফোর্স, প্রাইজের সাথে ডিমান্ড এর সম্পর্ক নেগেটিভ, প্রাইজের সাথে সাপ্লাই সম্পর্ক হচ্ছে পজিটিভ। তার মানে কি দুইটা কিন্তু দুই দিকে যাচ্ছে, ঠিক না? প্রাইস বাড়লে সাপ্লাই বাড়তেছে, কিন্তু প্রাইস বাড়লে আবার ডিমান্ড কমে যাচ্ছে, দুইটা দুই ভাবে মুভ করতেছে না? জি স্যার। স্যার আমি বুঝতে পারিনি বিষয়টা। স্যার প্রাইস বাড়লে আমাদের সাপ্লাইটা বাড়তেছে, আবার সাপ্লাই বাড়লেও কিন্তু আমাদের আবার ডিমান্ডটা কমে যাইতেছে। প্রাইজের সাপেক্ষে বলুন। হ্যাঁ, প্রাইসের সাপেক্ষে আর কি। হ্যাঁ। তার মানে কি প্রাইসের চেঞ্জের ফলে ডিমান্ড যেতেছে বাম দিকে, সাপ্লাই যাচ্ছে ডান দিকে, দুটা দুই মুখে কিন্তু মুভ করতেছে, দুটার সাথে কোনো সম্পর্ক নাই।
ঠিক কি না? যে কলমের দাম যদি 10 টাকা থেকে ধরেন স্যার 15 টাকা আবার হয়ে যায়, তো স্যার ডিমান্ড যখন হচ্ছে কমে যাচ্ছে সেক্ষেত্রে তো তখন স্যার সাপ্লাই কমে যাওয়ার কথা। মানে এখন না না না, কমলো সেটা পরের কথা, কিন্তু জি স্যার, মানে কিন্তু পরের ব্যাপারটা স্যার। জি স্যার। কিন্তু মার্কেট ইকুইলিব্রিয়াম হচ্ছে এরকম একটা জায়গা, এরকম একটা পয়েন্ট, এরকম একটা মানে ছোট্ট একটা জায়গা সে নিয়ে আসে ডিমান্ড এবং সাপ্লাই কে, যেখানে দুটো সমান হয়। মানে সবসময় হবে না, ওকে, সবসময় হবে না। অর্থাৎ এই যে আপনার কথা অনুযায়ী বলেন যে প্রাইস বাড়লে সাপ্লাই বেড়ে যাচ্ছে, কিন্তু প্রাইস বাড়লে তো ডিমান্ডও কমে যায়, দুটো তো দুই দিকে মুভ করতেছে। কিন্তু আমি যে এই যে 5টা কলমে আসলাম, এটা কিন্তু একবারই আসবে, একবারই আসবে কোনো একটা সময়, যে ক্রেতা চাচ্ছে একটা জিন্স কিনতে যাচ্ছে 1500 টাকায়, বিক্রেতা আমাকে 1500 টাকা দিতে যাচ্ছে, এই যে অবস্থাটা, এটার নাম হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা মার্কেট ইকুইলিব্রিয়ামের ডেফিনেশনটা কি লিখতে পারি? মার্কেট ইকুইলিব্রিয়াম is the equal position of two opposing forces, okay, equal position of two opposing forces, অর্থাৎ টু অপোজিং ফোর্সেস বলতে আমরা বুঝাচ্ছি এখানে টু অপোজিং ফোর্স বলতে আমরা কি বুঝাচ্ছি বলেন তো? এখানে ডিমান্ড এবং সাপ্লাইকে, ডিমান্ড এবং সাপ্লাইকে দুইটা অপোজিং ফোর্স হিসেবে আমরা চিন্তা করতেছি। কেন? কারণ প্রাইজের সাথে ডিমান্ড হচ্ছে নেগেটিভ সম্পর্ক, আর প্রাইজের সাথে সাপ্লাই সম্পর্ক হচ্ছে পজিটিভ। ওকে, এটা হচ্ছে দুটো অপোজিং ফোর্স। এখন এই যে ইকুইলিব্রিয়াম মার্কেটে থাকলো, মার্কেট ইকুইলিব্রিয়াম যখন থাকে মার্কেটে, তখন তিনটা জিনিসের সৃষ্টি হয়। ওকে, সেটা কি? একটা হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম আমরা খুঁজে, মার্কেট প্রাইস আমরা খুঁজে পাই প্রোডাক্টটা, পাই হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ ডিমান্ড, এটা পাবো। অর্থাৎ ওই যে আমি 5টা কলম নিতে চাইলাম, ওকে, এটাকে আমরা লিখি হচ্ছে কিউডি দিয়ে। আরেকটা পাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ সাপ্লাই। এই তিনটা জিনিস আমরা খুঁজে পাই। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ। এখন একটু কম বুঝবেন, আমি যখন ম্যাথমেটিক্যাল জিনিসটা দেখাবো তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, যারা একটু কম বুঝতেছেন। এই যে ইকুইলিব্রিয়াম অবস্থাটা, এটা আমরা এই তিনটা জিনিস আমরা বের করব ম্যাথমেটিক্যালি, গ্রাফ দিয়ে বের করব, শিডিউল দিয়ে বের করব। কিভাবে, কি কি উপায়ে বের করব? একটা বের করব হচ্ছে ইকুয়েশন দিয়ে, ফাংশন দিয়ে আমরা দেখব যে ইকুইলিব্রিয়াম অবস্থাটা কিভাবে আসতেছে। শেষ করি, তারপরে দেখেন বুঝেন কিনা। হ্যাঁ, এখন কোশ্চেন করেন না, আমি শেষ করার পরে করেন। তারপর দেখব হচ্ছে শিডিউল দিয়ে, ওকে, তারপরে দেখব হচ্ছে কার্ভ দিয়ে। এখন এই যে ইকুইলিব্রিয়ামের মধ্যে যে আমরা তিনটা জিনিস খুঁজে পাবো মার্কেট ইকুইলিব্রিয়ামের মধ্যে, সেটা আমরা তিনটা উপায়ে বের করব। তিনটা উপায় দিয়ে আমরা তিনটা জিনিস খুঁজে বের করবো। একটা কি? ফাংশন, স্কেডিউল, আর হচ্ছে কার্ভ। এখন আসেন ফাংশন। ফাংশনটা কি ছিল? ডিমান্ড ফাংশনটা কিউএস বলেন একজন, কি ছিল? 4 + 2p। 4 + 2p, হ্যাঁ, 4 + 2p। কিউডি ছিল স্যার 12 - 2p। 12 - 2p। আমরা কিন্তু এই সিদ্ধান্তে কিন্তু উপনীত হয়েছি আগেই, যে মার্কেট ইকুইলিব্রিয়াম হলে ডিমান্ড এবং সাপ্লাই সমান হয় না? ওই যে আমার 5টা কলম আমি চাচ্ছি, আবার দোকানদার আমাকে 5টা কলম দিতে যাচ্ছে, এই যে 5 সংখ্যাটা, এটা আমার জন্য হচ্ছে ডিমান্ড, মানে কোয়ান্টিটি ডিমান্ড, আর দোকানদারের জন্য কি হবে? কোয়ান্টিটি সাপ্লাই হবে না? জি স্যার।
তার মানে দুটো সমান হয়ে যাবে না ইকুইলিব্রিয়াম হলে। যখন আমি শুধু কলমের ক্ষেত্রে কেন, আমি যখন দোকান থেকে 5 কেজি চাল কিনতেছি, যখনই 5 কেজি চাল কিনলাম, তার মানে কি 5 কেজি চালের দাম যদি হয় 300 টাকা, তার মানে কি আমার 5 কেজি ডিমান্ড আর দোকানদারের 5 কেজি সাপ্লাই সমান হয়ে গেল না? সেও 5 কেজি সাপ্লাই দিচ্ছে, আমি 5 কেজি ডিমান্ড করতেছি, মানে আমার কোয়ান্টিটি ডিমান্ড আর দোকানদারের কোয়ান্টিটি সাপ্লাই কিন্তু সমান হয়ে গেল। আর এখানে প্রাইস কত? 300 টাকা। আমরা এই তিনটা জিনিস খুঁজে বের করব এই ফাংশনগুলো দিয়ে। তাহলে আমরা কি জানি? ইকুইলিব্রিয়াম হলে কি হয়? কোয়ান্টিটি ডিমান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই সমান হয়, ঠিক কি না? এটা হচ্ছে শর্ত, অনুমিত শর্ত। এখন ফাংশন অনুযায়ী বসায় দেই। দেন কিউডি বসাবো হচ্ছে কত? 12 মাইনাস যেটাই ধরে না কেন, কিউডি বা কিউ যেটা আগে লিখি একই তো কথা। তারপর হচ্ছে 4 প্লাস 2p। এখানে ইয়ার কত ইয়ার ভ্যালু কত আসবে? পি এর ভ্যালু কত আসবে বলেন তো? মার্কেট প্রাইস এর ভ্যালু বলেন। স্যার 1 এর জন্য তো আসবে স্যার 10। না না না, আমি এখান থেকে সমাধান করে বের করব। পি এর সমাধান করে বেরোবে না? সর্বনাশ, এই পি এর ভ্যালু কি বেরোবে না এখান থেকে? জি স্যার 2 টুপি টুপি তো কাটা যাবে স্যার। কাটা যাবে কেন? এই স্যার 2p P2 হবে স্যার। এই 2p এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে না? কাটাকাটি যাবে কেন? ও সরি স্যার, বুঝতে হ্যাঁ, পারিনি হঠাৎ করে। হবে হচ্ছে 4p। আমি একটু লিখে দিই, 4p হবে 4p সকালে উঠে সব ভুলভাল দেখতেছি। আর 8 আর e সমান সমান 2, রাইট? এখন এই 2টাই হচ্ছে মার্কেট প্রাইস। ওই যে আমি 300 টাকা দিয়ে 5 কেজি চাল কিনলাম, ওই যে আমি ওই 50 টাকা দিয়ে 5টা কলম কিনলাম, ওই 50 টাকাটা হচ্ছে এই 2, আর ওই 300 টাকাটা হচ্ছে এই 2, ওইভাবে আর ওই সেন্সে। এখন আসেন, আমি তার মানে কি একটা কিন্তু পেয়ে গেলাম, একটা জিনিস কিন্তু পেয়ে গেলাম। মার্কেট ইকুইলিব্রিয়াম যখন মার্কেটে হইলো, সেটা কি? মার্কেট প্রাইস পাইলাম, এই পিটা কিন্তু পেয়ে গেলাম। বাকি রইলো কি? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ ডিমান্ড, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ সাপ্লাই। এই দুটো পাবো না আমি? পি এর ভ্যালু কিউএস এ বসায় দিলে কিউএস পাবো না? জি স্যার। আর পি এর ভ্যালু কিউডি তে বসায় দিলে কিউডির ভ্যালু পাবো না এই ফাংশনটাতে? কথা বলেন। জি স্যার। এখন বলেন তাহলে কিউএস কত হবে? 8। কিউএস হবে হচ্ছে 8। হ্যাঁ, বুঝতেছেন তো নাকি? এটা কঠিন কিছু না। জি স্যার, এই টুটা আমি আগেই বের করেছি স্যার, যখন সমাবস্থায় থাকতেছি কখন সেটা বের করার জন্য। ভেরি গুড। ওটা আপনি মানে ট্রায়াল এরর দিয়ে বের করছেন যে পি 0 হলে 1 হলে কত তার হবে। সম্ভাব্য যে মানগুলা মানে 1 হ্যাঁ, 2 বুঝতে 3 এরকম পারছি। করে দেখে বসে। ওইভাবে কঠিন করে দরকার নেই, আপনি কন্ডিশন অনুযায়ী কিউডি সমান সমান কিউএস বসায় দিবেন, তখন আপনি পি এর ভ্যালু পেয়ে যাবেন। আচ্ছা, তা এখন আসেন, কিউএস আসলে কত? 8। এটা কি দেখাইতে হবে কিভাবে আসছে? না স্যার। আর কিউডি কত আসছে তাহলে? কিউডি Q is 8। কিউডিও 8 কিন্তু, ঠিক না? তাহলে হইলো ওই যে 5টা কলম, আমার 5টা কলম, ওকে ওকে, আর যে দোকানদারের সাপ্লাই 5টা কলম, সমান হলো না? এই ক্ষেত্রে আমার কত হইলো? ডিমান্ড 8টা, সাপ্লাইও 8। তার মানে কি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ ডিমান্ডও পেয়ে গেলাম আমি এখানে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ সাপ্লাইও পেলাম, দুটোই হচ্ছে সমান। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা ম্যাথমেটিক্যালি দেখালাম কিন্তু এটা। এখন শিডিউল দিয়ে দেখবো যে কিভাবে আমরা মার্কেট ইকুইলিব্রিয়ামটা পাই। শিডিউল, লিস্ট, টেবিল আকারে। ওকে, ধরেন আমি উপরের গুলো মুছে দিই। হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে না, এই জিনিসগুলো আমাদের লাগবে না, মুছে দিচ্ছি। লাগবে হচ্ছে এখান থেকে। ধরেন কম্বিনেশন, এখানে হচ্ছে প্রাইস, এখানে হচ্ছে কিউডি,
কিউ একবার ডি ছোট হাতে লিখতেছি, বড় হাতে লিখতেছি, সমস্যা নাই। হ্যাঁ, একই জিনিস। কম্বিনেশনের দিক পরে যাই। জিরো হলে কিউডি কত ফাংশন অনুযায়ী বলেন তো? 12 না? এই যে এই ফাংশন অনুযায়ী আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? কিউএস 12 হবে। হ্যাঁ, কিউ আর কিউএস কত হবে ফাংশন অনুযায়ী? 4। হ্যাঁ, তারপরে 1 হলে কত? পি কিউডি কত? 1 হলে 10 স্যার। হ্যাঁ, দ্রুত বলে যান, কিউএস কত হবে তাহলে? 6। কিউ 6। ভেরি গুড। 2 করে একটা কমবে আর একটা বাড়বে স্যার। হ্যাঁ, এটা কি হবে তাহলে? 8। অলরেডি কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। চলে আসছে কিন্তু। এটা যদি 3 হয় ইয়ে কত হবে? এটা 6। টাইট্রেশন করলাম স্যার, টাইট্রেশন করে হ্যাঁ, ইকুইলিব্রিয়াম দিয়ে। এটা যে 4 হলে এটা কত হবে? 4 না? 4 হলে 4ই তো। 4 দুগুণে 8, 12 থেকে 8 গেলে 4। আর এটা কত হবে? তাহলে এগুলো যদি একটা করে নাম দেই, এটা হচ্ছে কম্বিনেশন এ, কম্বিনেশন বি, সি, ডি, ই। তার মানে কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন তো? এখানে আমার সি কম্বিনেশনে কি দেখতে পাচ্ছি? যে আমার মার্কেট প্রাইস যখন 2, কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে 8, কোয়ান্টিটি সাপ্লাই হচ্ছে 8। এটাই আমরা বের করার চেষ্টা করতেছি, মার্কেট ইকুইলিব্রিয়াম কিভাবে আমরা বের করে নিয়ে আসতে পারি। মার্কেট ইকুইলিব্রিয়ামটা কিভাবে বের করে নিয়ে আসতে পারি? কিভাবে নিয়ে আসতে পারি? আমরা ফাংশন দিয়ে সেটা নিয়ে আসতে পারি টেবিল দিয়ে। ওকে, টেবিল দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? প্রোডাক্টের প্রাইস যখন 2 টাকা বা $2 বা যেটাই হোক না কেন, তখন কোয়ান্টিটি ডিমান্ডও 8, কোয়ান্টিটি সাপ্লাইও 8। অর্থাৎ দোকানদার আমাকে ওই যে 50 টাকা দিয়ে 5টা কলম দিচ্ছে, তার মানে হচ্ছে আমার ডিমান্ড হচ্ছে 5টা কলম, দোকানদারের সাপ্লাই হচ্ছে 5টা কলম। ওকে, এবং দাম হচ্ছে 50 টাকা। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে যদি বলি, দ্রব্যের দাম যদি পার ইউনিট 2 টাকা করে হয়, তাহলে আমি ডিমান্ড করতেছি 8টা, দোকানদার আমাকে 8টা সাপ্লাই দিচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা চলে আসছি একদম লাস্ট টপিকসে, একদম লাস্ট। এটাকে গ্রাফিক্যালি বসাই দিব খালি, আর কিছুই না। সরি, সিম্পলি যে আমরা লাস্টেরটা দেখতেছি। হ্যাঁ, ফাংশন, শিডিউল, আর একটা ছিল কি? গ্রাফ ছিল না? গ্রাফ 3 নাম্বারটা দেখতেছি আমরা। 3 নাম্বার এটা কি করব? এটা আপনারা করবেন, আমি ভ্যালু বসাই দিব, আপনারা করবেন। এটা কোন জায়গায় করি? এই জায়গায় করলেই হবে, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে কিউডি, একসাথে ড্র করবো। হ্যাঁ, কিউডি আর হচ্ছে কিউএস। আর এখানে হচ্ছে প্রাইস, মার্কেট প্রাইস, পি এর ভ্যালুগুলো 1, 2, 3 and 4। তারপরে আসে হচ্ছে কত? এখানে দিয়ে 2 করে দেই, 2, 4, এটা ক্রসের মতো হবে। 8। হ্যাঁ 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 হ্যাঁ, 10 বা ওই ক্রসটাই হচ্ছে, যে জায়গায় ক্রস হবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। 2, 4, 6, 8, 10। এই যে ভ্যালুগুলো আমি নিলাম, এটা কিন্তু আমি আরবিট্রারি নিয়েছি, দেখে আমার কাছে কি কি ভ্যালু আছে ওই অনুযায়ী আমি কিন্তু ভাগটা করছি লাইনগুলো। হ্যাঁ,
এখন আপনারা এটার মধ্যে একবার ডিমান্ড কার্ভ ড্র করবেন, একবার সাপ্লাই কার্ভ ড্র করবেন। এটার মধ্যে আগে ডিমান্ড কার্ভটা ড্র করি। প্রাইস যখন 0, ডিমান্ড কত? 12 না? আমরা এই যে এইটা আর এটা দিয়ে ড্র করবো আগে, এই দুটো কলাম দিয়ে। প্রাইস যখন 0, ডিমান্ড কত? 12 না? কথা বলেন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কম্বিনেশন এ, দেখলাম এ। আবার যখন প্রাইস 1, তখন ডিমান্ড কত? স্যার 10। 10। এই যে এখানে প্রাইস যখন 2, তখন কত ডিমান্ড? 8। 8। প্রাইস যখন 3, তখন কত? 6। প্রাইস যখন 4, ডিমান্ড কত? 4 না? এই লাইনগুলো যদি জয়েন করে দেই, এটা ডিমান্ড কার্ভের মতো যদি দেখতে হয়, ঠিক কি না? কম্বিনেশনটা আবার লিখতে ভুলে গেছি। এ বি, এটা সি, এটা ডি, হচ্ছে ই। এখন এটার মধ্যে আমি সাপ্লাই কার্ভটা ড্র করব। সেটা কেমন? প্রাইস যখন 0, সাপ্লাই কত? 4 না? এই জায়গায় ওই যে ক্রস গুলো আছে ওগুলা দিয়ে যাবে স্যার মাঝখান দিয়ে। হ্যাঁ। প্রাইস যখন 1, তখন কত? 6 না? এই জায়গায় হবে না? সি পর্যন্ত যেতে থাকবে স্যার, হ্যাঁ সি হ্যাঁ দিয়ে। হ্যাঁ। তারপর হচ্ছে যখন 2, তখন কত? 8। এই জায়গায় একটা পাচ্ছি। এই লাইনটা আমি একটা কভার আপ দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টগুলো, এটা একটা পেলাম, এটা একটা পেলাম, এটা একটা পেলাম। এখন আসেন, যখন প্রাইস যখন 3, তখন কত? স্যার 10। 10। তখন এই বরাবর উঠে যাবে, এই যে এই বরাবর, এই জায়গায় পয়েন্টটা পাবো, ঠিক না? জি স্যার। হ্যাঁ। আবার যখন প্রাইস 4, তখন কত? 12। 12 কোথায়? এই জায়গায় বরাবর, এখানে, রাইট? এই প্রত্যেকটা পয়েন্ট যদি আমি যোগ করে দেই, তারপরে যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে কি? কোয়ান্টিটি সাপ্লাই কার্ভ। এর আগেরটা ছিল কি? এটা ডিমান্ড কার্ভ। দুইটা মিলে যে জায়গায় ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টের নাম কি? সি না? জি স্যার, সি পয়েন্ট। জি স্যার। হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম। কেন? কারণ সিতে আসলে আমার ডিমান্ডও সমান, ডিমান্ড সাপ্লাই সাপ্লাই। সমান। বোঝা গেল? জি স্যার। তার মানে আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম, ম্যাথমেটিক্যালি থেকে আমরা শিডিউল দেখলাম, শিডিউল থেকে গ্রাফ দেখলাম। এখানে মার্কেটে সবসময় এই অবস্থাটা থাকবেই, থাকতে বাধ্য। মার্কেটে সবসময় ঘুরে ফিরে যেখানেই থাকুক না কেন, এখানে সে আসবেই। দ্রব্যের দাম, মানে যেই মার্কেটে কেনা বেচা হয়, ধরে নিতে হবে ওই মার্কেটে ইকুইলিব্রিয়াম আছে, ঠিক কি না? আমি বাজার করতে গেলাম, আমি 2 কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসলাম, তার মানে কি? 2 কেজি পেঁয়াজ হচ্ছে আমার ডিমান্ড, ধরেন 90 টাকা, পেঁয়াজের দাম একটু বাড়ছে 45 টাকা কেজি। তার মানে 2 কেজি যখন আমি পেঁয়াজ নিলাম, 2 কেজি ডিমান্ড হচ্ছে আমার 2 কেজি, দোকানদার আমাকে 2 কেজি সাপ্লাই দিচ্ছে এবং এটার প্রাইস কত? 90 টাকা। তার মানে ওই 90 টাকাটা হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস, আর ওই 2 কেজি ডিমান্ড, এটা হচ্ছে কিউডি, আর সাপ্লাই কত? 2 কেজি কিউএস। তার মানে বাজারে যতক্ষণ পর্যন্ত বেচা কেনা হবে, তখন বুঝতে হবে যে ওই মার্কেটে ইকুইলিব্রিয়াম আছে, এটা থাকবেই। ধরেন এখন আপনাদের মধ্যে কেউ কোশ্চেন করতে পারেন যে স্যার, যে প্রাইস যদি 1 হয়, ওকে, সেটা ঘুরে, তার মানে 1 হলে, প্রাইস 1 হলে আমার ডিমান্ড কত বলেন তো? ইয়া থেকে শুরু থেকে বলেন। স্যার ডিমান্ড 10 স্যার। 10, হ্যাঁ। আর সাপ্লাই কত? 6। মানে আমি আপনাদের এটা দেখাচ্ছি যে ঘুরে ফিরে যে কিভাবে 2 এর দিকে যাবে, উপরের দিকে কিভাবে যাবে প্রাইসটা। মানে ডিমান্ড যখন 10 আর সাপ্লাই যখন 6,
তার মানে কি বোঝাচ্ছে, এখানে বাজারে একটা ঘাটতি আছে না, যে কোনো প্রোডাক্টের ডিমান্ড যদি বেশি হয় সাপ্লাই থেকে, তার মানে কি ঘাটতি আছে বলা যায় না? জি স্যার। বাজারে যখন ঘাটতি থাকে ওই দ্রব্যের দাম কি হয়? বেড়ে স্যার যায় না? বেড়ে যায় তো স্যার। সহজ, মানে জটিল কিছু না কিন্তু। বাজারে যে প্রোডাক্টের ঘাটতি থাকবে ওটার দাম বাড়বে। তার মানে কি ওয়ানে দ্রব্যের দামটা থাকবে না, থাকবে? কারণ কি ওয়ান প্রোডাক্টের প্রাইস যখন ওয়ান টাকা, তখন আমরা দেখতে পাচ্ছি ডিমান্ড হচ্ছে 10, সাপ্লাই হচ্ছে 6। এই যে এটা, তার মানে এখানে বাজারে ঘাটতি আছে প্রোডাক্টটার, এই জন্য এটার প্রাইসটা বেড়ে যাবে। এখন বাড়বে কোন জায়গায় যাবে এটা আমরা জানি না, তো 2 হইতে পারে, 200 হইতে পারে, 300 হইতে পারে, বাট এক এসে থাকবে না, এটা উপরের দিকে যাবে। এখন আসেন 3 একটা হচ্ছে প্রাইস ধরি, 3 কি দেখতে পাচ্ছি, 3 আমার ডিমান্ড কত? 6 স্যার। 3 ডিমান্ড হচ্ছে 6 আর সাপ্লাই কত? 10। তার মানে কি বোঝা যাচ্ছে বাজারে সারপ্লাস আছে, অতিরিক্ত সাপ্লাই আছে বাজারে, ঠিক না? জি স্যার। ধরেন বাজারে যেমন টমেটো, এখন টমেটো ডিমান্ড খুব নাই, এই বেশি দিন থাকবে না অবশ্য। তার মানে কি টমেটো দেখেন 10 টাকা কেজিতেও পাওয়া যায়, রমজান আসলে 200 টাকা কেজিতেও পাওয়া যাবে কিনা সন্দেহ। তার মানে কি এখন কি সাপ্লাই বেশি, এই জন্য এটা সাপ্লাই বেশি, কিন্তু ডিমান্ড কম, এই জন্য এটা প্রাইস কম। তার মানে কি প্রাইস যখন আমার 3-এ গেল, দেখতে পাচ্ছি এটার সাপ্লাই হচ্ছে বেশি, ডিমান্ড কম, তার মানে কি সে 3 থেকে নিচে নেমে আসবে, নামবে না? জি স্যার, নামবে। ওকে, তার মানে কি 2 এর নিচে গেলে 1 হচ্ছে, 1 এসে থাকবে না, এটা উপরের দিকে যাবে। 3-এ থাকবে না বা 4-এ থাকবে না, এটা নিচের দিকে নামবে। জায়গা পাবে সে কোন জায়গায়, আর সে ঠেকবে কোন জায়গায়? 2-এ। মানে আমার কথা এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে বাজারে সবসময় মার্কেট ইকুইলিব্রিয়াম থাকবে। এটার দুটো ফোর্স নাম আছে, এই যে উপরে প্রাইস মার্কেট ইকুইলিব্রিয়ামের উপরে গেলে নিচের দিকে নেমে যায়, আবার প্রাইস যদি ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে থাকে উপরের দিকে উঠে যায়। এটা দুটো ফোর্সের নাম আছে, এটা দুটো নাম আছে, নাম দুটো লিখে নেন। ওকে, লেখেন। ওকে, লেখেন, আমি বলে দিচ্ছি। শর্টেজ, আমার হাতে আর 1 মিনিট সময় আছে, সমস্যা নাই, 2 মিনিট। লেখেন যে লেখেন শর্টেজ of a product, shortage of a product, shortage, SHORTAGE, shortage forces the shortage of a product, shortage of a product, shortage of a product forces the price up. Shortage of a product forces the price up. তার মানে কি বাজারে যদি প্রোডাক্টটার শর্টেজ থাকে, ঘাটতি থাকে, তাহলে এটার প্রাইসটা উপরের দিকে বেড়ে যাবে স্যার। এটা লেখেন এর উল্টাটা, surplus of a product, surplus of a product forces the price down. অর্থাৎ বাজারে যদি সারপ্লাস থাকে তাহলে ওইটার প্রোডাক্টের প্রাইস ডাউন হবে, নিচের দিকে নামবে এবং ঘুরে ওই ইকুইলিব্রিয়ামে নেমে আসবে, এই দুইটা ফোর্সের কারণে। স্যার আরেকবার যদি বলতেন স্যার দুইটা। আচ্ছা, শর্টেজ অফ এ প্রোডাক্ট, shortage of a product, জি স্যার, forces the price up, forces the price up স্যার। ওকে, এটা হচ্ছে surplus of a product, forces the price down স্যার। ওকে, হ্যাঁ, forces the price down। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে আপনাদের সিলেবাস পর্যন্ত। আমি কি কি পড়েছি একটু ইয়ে করে নেন, আমি মিলিয়ে নেন। ওই ক্লাস টেস্টের সিলেবাস তো বলে দিয়েছিলাম, ক্লাস টেস্টের পরে কি পড়ানো হয়েছিল? ক্লাস টেস্ট স্যার নেবেন বলছেন। ক্লাস টেস্ট কবে নিব বলছি? আজকে
না স্যার আমি শুনি আর নাই। না স্যার নিবেন বলছিলেন হ্যাঁ বুঝি নাই। মিড টার্মের পরে। হ্যাঁ হ্যাঁ মিড টার্মের পরেই তো আমি ক্লাস টেস্ট পর্যন্ত আর সিলেবাস তো বলা দরকার নাই, ওইটুকু পর্যন্ত সিলেবাস জানেনই তো, নাকি আবার বলবো পুরোটা? না স্যার ওটা বলতে হবে না, আমরা মনে হয় সবাই নোট করছি আর কি। স্যার বললে ভালো হয় স্যার। না না বলে নেই। হ্যাঁ আমি ক্লাস টেস্টের পরেরটুকু বলতেছি, ক্লাস টেস্টের আগেরটুকু তো জানেনি। হ্যাঁ ক্লাস টেস্টের পরে, ওকে ক্লাস টেস্টের আগে থেকেই প্রথম থেকেই বলি, একটু লিখে নেন। ক্লাস টেস্ট পড়তে স্যার আমরা যে অপরচুনিটি কস্ট থেকে যে পড়লাম। হ্যাঁ হ্যাঁ আগেরটুকু। আচ্ছা কেউ কারো কাছে লেখা আছে এটা? জি স্যার আছে স্যার, বলবো? হ্যাঁ বলেন বলেন বলেন, লিখে নেন বাকিরা। ওকে স্যার, 1 নাম্বার স্যার হোয়াট ইজ ইকোনমিক্স। তারপর সময় 2 দেন, বাকিরা একটু লিখে নেন। 5 মিনিট সময় দিলাম, সমস্যা নেই। স্যার সব তো স্লাইডেই আছে কি কি টপিক পড়া। আরে না স্যার তো আরো মানে শর্ট করে দিছে না। লেখেন লেখেন। স্লাইডের থেকেও শর্ট? না না স্লাইড থেকে শর্ট হওয়ার কথা না। স্লাইডে যা আছে তাই পড়েছি স্যার, সেটা তো দেখেছি। কোন টপিক বাদ দেয়নি তো। তাহলে কি স্যার বলবো স্যার? আমরা সবাই বলতেছে লাগবে না। লাগবে না? হ্যাঁ বলেন, আমি শুনি। আপনি ক্লাস টেস্টের সিলেবাসটা বলেন, আমি ক্লাস টেস্টের পর থেকে বলতেছি। আচ্ছা স্যার, ওকে স্যার। স্যার 1 নাম্বার স্যার হোয়াট ইজ ইকোনমিক্স হইছে সবার? 2 নাম্বার হচ্ছে ইকোনমিক্স ক্যাটাগরিজ। আস্তে বলেন। 2 নাম্বার হচ্ছে ইকোনমিক্স ক্যাটাগরিজ। তারপরে বলেন। আচ্ছা 3 নাম্বার হচ্ছে ইকোনমিক্স পার্টস। 3 নাম্বার হচ্ছে ইকোনমিক্স পার্টস। তারপরে বলেন। এন্ড 4 নাম্বার হচ্ছে ইকোনমিক্স প্রবলেমস। ওকে 4 নাম্বার ইকোনমিক্স প্রবলেমস। এন্ড 5 নাম্বার হচ্ছে গ্রাফ ইউজড ইন ইকোনমিক্স মডেল। 5 নাম্বার হচ্ছে গ্রাফ ইউজড ইন ইকোনমিক্স মডেল। এন্ড 6 নাম্বার হচ্ছে স্লোপ অফ এ রিলেশনশিপ, মানে স্লোপ অফ এ রিলেশনশিপ। 6 নাম্বার হচ্ছে স্লোপ অফ এ রিলেশনশিপ। 7 নাম্বার হচ্ছে গ্রাফিক্যাল রিলেশনশিপ অ্যামং মোর দেন 2 ভেরিয়েবলস। এখানে আমরা 4টা রিলেশনশিপ দেখেছিলাম। হ্যাঁ সেটারিস পেরিবাস আর একটা আছে না, এটা ছোট না। তারপরে এইটাই স্যার 7টা। হ্যাঁ হ্যাঁ এটা সেটারিস পেরিবাস ছিল। তারপরে বলেন, তারপরে চ্যাপ্টার 2 থেকে। চ্যাপ্টার 2 থেকে স্যার তো আমরা নাই, আপনি বলবেন না? হ্যাঁ চ্যাপ্টার 2টা লেখেন, আমি বলতেছি সবাই। প্রথমে পড়েছিলাম পিপিএফ। হ্যাঁ হোয়াট ইজ পিপিএফ, হোয়াট ইজ পিপিএফ। তারপর হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট, এই তো মনে আছে দেখি। তারপর হচ্ছে টাইপস অফ অপরচুনিটি কস্ট, ফ্যালাসিস, ইকোনমিক সিস্টেম। স্যার অপরচুনিটি কি কস্ট, বলেন স্যার? দ্বিতীয় নাম্বার অপরচুনিটি কস্টের পরে হচ্ছে টাইপস অফ অপরচুনিটি কস্ট। তারপরে হচ্ছে অপরচুনিটি কস্ট ইউজিং পিপিএফ। ওই যে পিপিএফ দিয়ে আমরা যখন অপরচুনিটি কস্ট দেখেছিলাম সেটা। তারপরে লেখা হচ্ছে শিফটস অফ পিপিএফ, পিপিএফটা কখন শিফট করে, যেমন টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হয়। শিফটস অফ পিপিএফ। আর শিফট অফ কি বলছেন? শিফটস অফ পিপিএফ, শিফট অফ পিপিএফ। ওকে তারপরে হচ্ছে তারপরে দেখেছিলাম হচ্ছে ফ্যালাসিস, রাইট? জি স্যার কি বললেন স্যার? ফ্যালাসি, এটা ক্লাস না করলে এখন বুঝবেন না স্যার। ক্লাস করছি তো আমি সব ক্লাস। ফ্যালাসি এফ এ ডাবল এল এ সি আই ই এস, ফ্যালাসিস। দুইটা ফ্যালাসি ছিল। আর তারপর হচ্ছে ইকোনমিক সিস্টেম।
লাস্টেরটা কি বললেন? ইকোনমিক সিস্টেম। সিস্টেম। তারপরে হচ্ছে এই 3 নম্বর চ্যাপ্টার। আমি শুধু ডিমান্ডটা বলি, সাপ্লাইটা তো একই, ঠিক না? প্রথমটা লেখেন, হোয়াট ইজ ডিমান্ড? তারপর হচ্ছে ফ্যাক্টরস অফ ডিমান্ড। জি স্যার। ফ্যাক্টরস হোয়াট অফ ইজ ডিমান্ড। ডিমান্ড? ফ্যাক্টরস অফ ডিমান্ড। তারপর হচ্ছে ল অফ ডিমান্ড। তারপর হচ্ছে why does higher price reduce quantity demand? ওই যে সাবস্টিটিউশন ইফেক্ট আর ইনকাম ইফেক্ট দিয়ে যেটা দেখাইছিলাম। আরেকবার স্যার একটু। why does higher price reduce quantity demand? কেন দ্রব্যের দাম বেড়ে গেলে দ্রব্যের চাহিদা কমে যায়? তারপরে হচ্ছে 3 ways to prove law of demand। ওই যে 3টা ওয়ে, ডিমান্ড ফাংশন, ডিমান্ড স্কেডিউল আর ডিমান্ড কার্ভ। তারপরে 3 ways to prove law of demand লিখছেন? তারপরে হচ্ছে স্যার 5 নাম্বারটা কি বললেন স্যার? কোনটার পরে? 3 কার্ভ অফ ডিমান্ড স্যার ওইটা। 3 ways to prove law of demand। 3 ভাবে আমরা law of demand-টাকে প্রুভ করতে পারি। একটা হচ্ছে ব্লক ডিমান্ড লিখছি স্যার। তারপরে 3 ways to prove law of demand লিখছেন? জি স্যার। তারপরে তো বলি নাই এখনো। তারপরে হচ্ছে আপনার a change in demand and change in quantity demand। ঠিক আছে? ঠিক এই সবগুলো জিনিসই হচ্ছে সাপ্লাইয়ের ক্ষেত্রে আছে। যে সাপ্লাই ডেফিনিশন, সাপ্লাই ফ্যাক্টর গুলো কি কি, ওকে? সাপ্লাইয়ের ক্ষেত্রে লিখে দেন সেম ফর সাপ্লাই। শুধুমাত্র ওই যে why does higher price reduce quantity demand এটা ছাড়া বাকিগুলো আমরা সাপ্লাইয়ের ক্ষেত্রে রেখেছিলাম। তারপরে লাস্ট টপিক হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম। ছোট সিলেবাস, ছোট হয়ে গেছে না সিলেবাস অনেক? মার্কেট ইকুইলিব্রিয়াম লাস্ট টপিক যেটা। আচ্ছা। আচ্ছা, এখন আসেন আপনাদের সিটির ব্যাপারে। সিটি তো দিয়ে দিয়েছি না? অনেক কম রেজাল্ট আসছে স্যার, এবার নেক্সটে ভালো করতে হবে। তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট আপনারা কবে নেবেন? স্যার আপনার তো এক্সাম আমাদের সেকশনেরটা মেবি 23 তারিখে। 22 তারিখে আমাদের একটা এক্সাম আছে স্যার। যদি অ্যাসাইনমেন্টটা নিতেন 24 তারিখে তাহলে ভালো হতো স্যার। 24 তারিখ সবার ক্ষেত্রে সবার সুবিধা চিন্তা করতে হবে। না স্যার 24 তারিখেও তো এক্সাম আছে স্যার। স্যার আমাদের এক্সাম শেষে আমরা অ্যাসাইনমেন্ট দিই, মাঝখানে তো মনে হয় একটু ইস্যুরি থাকবে। না না না, আমি বলি কালকে পরশু দিব, সমস্যা হবে দিতে? না স্যার 18 তারিখে তো আবার একটা দিয়ে দিবে। 18 তারিখে এক্সাম আছে। তাহলে 19 তারিখে দেন স্যার, 19 তারিখে বা 20 তারিখে। 18 19 পরীক্ষা চলবেই স্যার, 20 পরীক্ষা আছে। 18 তারিখে আমি বলি দুইটা জায়গায় পাবেন আপনারা, দুইটা জায়গা আপনারা চুজ করবেন কোন অপশন। আপনাদের বেশি অপশন দিলে আপনারা ঝামেলা পড়ে যাবেন। এক হচ্ছে 23 তারিখের আগে 22 থেকে 23 ওই সময়টাতে, ওকে? এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে কাল বা পরশু। স্যার 23 তারিখ 22 থেকে 23 স্যার। 22 থেকে 23 ভালো স্যার, কারণ ওই সময় জি স্যার এটাই ভালো। এটাই আমিও ভাবতেছি তাই। অথবা যদি আপনারা এগ্রি করেন আমি আজকেও চালিয়ে দিতে পারি 24 ঘন্টার জন্য। স্যার আজকে না স্যার, এখন অন্য প্যারা আছে স্যার এক্সাম। ঠিক আছে, তাহলে ওই সময় দিব। তাহলে 22 তারিখ আমি ঠিক দিব হচ্ছে আপনাদের ধরেন 24 ঘন্টা সময় দিয়ে কখন দিব বলেন? দিব কখন? 22 তারিখ না স্যার, আপনি 23 তারিখেই দিয়ে দেন।
আপনার যেদিন এক্সাম না না আছে, না তার কারণ 22 তারিখে স্যার আমাদের একটা এক্সাম স্যার আছে। পরীক্ষা আছে। না 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 23 তারিখ পর 24 তারিখে পরীক্ষা আছে না, তখন ওটার প্রিপারেশন নেবেন না নাকি অ্যাসাইনমেন্ট জি করবেন? স্যার, জি স্যার। স্যার মেজরিটির স্যার দিকে আপনি ফোকাস স্যার করতে পারেন। 22 তারিখে তো স্যার এক্সাম হয়ে যাবে তাই না স্যার? তাহলে সেটাই ওই আমি হিসাবে বলতেছি। তো 22 থেকে 23ই ভালো স্যার। হ্যাঁ, আমি 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 সেটাই বলতেছি, 23 তারিখ দিতে গেলে পরের 24 ঘন্টার জন্য দেখা গেল আরেকজনের পরীক্ষা স্যার থাকবে। স্যার 22 তারিখ স্যার মানে দিলে তাহলে স্যার একটু 12টার পরে দিলে ভালো হয়, আমাদের 10টা থেকে 11টার পর্যন্ত পরীক্ষা আছে তো। স্যার আমাদেরও তো স্যার 23 তারিখে এক্সাম আছে আপনারটা, সেটার জন্য তো আমাদের 22 তারিখ প্রিপারেশন দুদিন নিতে এক্সাম ওই আমাদের। প্রিপারেশনটা নেবেন, অ্যাসাইনমেন্ট করবেন আর প্রিপারেশন নেবেন, হয়ে যাবে তো? জি স্যার, ওই অ্যাসাইনমেন্ট করতে করতে স্যার প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ সেদিন অ্যাসাইনমেন্ট দেন, এটা ভালো হবে স্যার অনেক। আমি তো সেটাই বলতেছি। ঠিক আছে, তার মানে ওই অ্যাসাইনমেন্ট ছোট, বেশি বড় না, 10 মার্কের একটা অ্যাসাইনমেন্ট, বেশি কোনো লাগবে না, সেটা দেবেন। প্রিপারেশনও নেবেন, অ্যাসাইনমেন্টের উপরে থাকবেন। তাহলে আমি ওই 22 তারিখ যখন পরীক্ষা শেষ হবে, আপনাদের 11টার সময় না স্যার? আমাদের বিকেলে পরীক্ষা। ওই দিন বিকেলে পরীক্ষা? ওই দিন 22 তারিখে আমাদের সকালে। স্যার আমাদের 10টার সময়। আমি 11টার সময় দিয়ে দিব। ওকে, 11টার সময়। ঠিক আছে, তার মানে পরের দিন আবার ওই পরীক্ষা শেষ হলে টাইম শেষ হয়ে যাবে। ঠিক আছে স্যার? ওকে স্যার। স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার আমার একটু পরীক্ষা শিডিউল নিয়ে একটু প্রবলেম হয়েছে স্যার। কোনটা কিসে? কোনটা স্যার আপনার ইকোনমিক্স এর সাথে আমার আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং একই সময়ে পড়ে গেছে স্যার শিডিউল। দুইটা কোর্স একসাথে নিছেন? জি স্যার। ইয়াকে বলছেন, কোঅর্ডিনেটরকে জানাইছেন? না স্যার, ওনার বলছে যে টিচারের সাথে নাকি কথা বলতে। এখন একই টাইমে পড়ে গেছে? জি স্যার, একই টাইমে 10টা 23 তারিখ 10টায় একই টাইম। সর্বনাশ, এটা তো এটা আমাকে, আমি কিভাবে সলিউশন দিব আপনাকে বলেন তো? মানে আমি এটা জি সলিউশন। স্যার, এটা ভাইবা হইলে একটা কথা ছিল, হ্যাঁ, আগে পিছিয়ে নেওয়া যেত। মানে তো কোশ্চেন তো ফ্ল্যাশ হয়ে যাবে, ঠিক না? তো স্যার যাদের এরকম হয়েছে তাদের জন্য কোনো ব্যবস্থা করে নাই? অবশ্যই তো ব্যবস্থা করার কথা। এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণভাবে কোঅর্ডিনেটরকে জিজ্ঞেস করতে হবে যে স্যার এই ক্ষেত্রে আমরা কি করব। আমরা কি আপনাদের ওভারল্যাপ এক্সাম হয় না পরবর্তীতে মেকআপের সাথে? এরকম দিছেন কখনো? হয় স্যার। স্যার বললে তো করে দিবে স্যার। বুঝলেন না? এখন দেখেন, আপনি কোঅর্ডিনেটরের সাথে কথা বলে দেখেন ওনারা কি, আমি এখানে সলিউশন দিতে পারছি না। ঠিক আছে, এখন আমি সলিউশন মেকআপ ওভারল্যাপ এক্সাম নেওয়া হয়তো স্যার। হ্যাঁ সেটাই তো বললাম, ওই মেকআপ ওভারল্যাপ ওটার জন্য কোনো মনে ফি নাই, আমি যতদূর জানি। বাট আপনাদের ক্ষেত্রে আমি জানি না, আমাদের ডিপার্টমেন্টে ওভারল্যাপ হলে স্যার ওভারল্যাপের কোনো ফি নাই স্যার। ওভারল্যাপের কোনো ফি নাই, এটা একটু কোঅর্ডিনেটরের সাথে কথা বলেন আপনারা। ওকে স্যার। আপনি কথা বলেন। এরকম আর কেউ আছে? এখন আসেন কোশ্চেনের ধরন। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনেন সবাই। হ্যাঁ, কোশ্চেনের সব ক্যাটাগরির কোশ্চেন থাকবে এখানে, লিসেন, মনোযোগ দিয়ে শোনেন। এমসিকিউ থাকবে, ওকে, গুগল ফর্মে নিব। এমসিকিউ থাকবে, কিছু টাইপ করতে হবে, শর্ট কোশ্চেন, 3 সেন্টেন্সে লিখে দিবেন, 3 থেকে 4 সেন্টেন্স, ওকে, এটা থাকবে। আবার থাকবে হচ্ছে আপনাদের ওই খাতায় লিখে আপলোড করতে হবে, ঠিক আছে? স্যার এমসিকিউ শর্ট কোশ্চেন টোটাল কয়টা থাকবে? এরকমই ধরেন ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেন মিলে এরকম শর্ট কোশ্চেন কত থাকবে, 5-6 এরকম, মিক্সড, সবগুলোই মিক্সড আছে আর কি, ওকে, মিক্সড পাবেন। আর এরকমই, হ্যাঁ, আর ইম্পর্টেন্ট যেটা, কোশ্চেনের মধ্যে আপনাদের ওই আপলোড করতে হবে কিন্তু, খাতায় লিখে। এরকম তো করছেন আপনারা, আগে করছেন না? জি স্যার। 2টা পেজ দিবেন, 2টা পেজ নিয়ে সুন্দর করে লিখে স্ক্যান করে অথবা ইমেজ করে পারেন, ছবি তুলে পারেন, ওইখানে আপলোড করে দিবেন। ওই যে অ্যাজ লাইক আপনারা যেমন অ্যাডমিট কার্ড আপলোড করেন না, হ্যাঁ, আপনারা জানেন, আপনারা ভালো জানেন, ওরকমই আমি একটা জায়গা দিয়ে দিয়েছি, ওখানে আপনার কোশ্চেন থাকবে, অ্যান্সার দিবেন, তারপর হচ্ছে দেওয়ার পর লাস্টের দিকে দেখবেন আপলোড করতে হবে, আপলোড, এটা ছবি তুলে আপলোড করে দিবেন। মানে সবগুলো এক ফাইলে আপলোড করতে হবে? না না, দুইটা কোশ্চেন থাকবে, দুইটার জন্য 2টা আপলোড, যতগুলো বুঝতে পারবেন দেখলেই। হ্যাঁ,
ঠিক আছে, এই 3 ধরনের কোশ্চেন আপনাদের থাকবে, শর্ট কোশ্চেন, এমসিকিউ আর হচ্ছে আপলোড। স্যার আপলোডেড টাইপের হচ্ছে কয়টা কোশ্চেন থাকবে? দুইটা 3টা থাকতে পারে, 2-3টা। স্যার আপলোডটা কি মানে পিকচার তুলে আপলোড দিব নাকি পিকচার মানে দুইটা যদি কোশ্চেন থাকে তাহলে হচ্ছে একটা ফাইলে করে পিডিএফ? দুইটা কোশ্চেনের জন্য 2টা আপলোডের জায়গা থাকবে, ঠিক আছে? আমার কথা বুঝছেন? স্যার অ্যাকসেপ্টেড ফাইল টাইপ কি হচ্ছে মানে ইমেজ ফরম্যাট, পিডিএফ ফরম্যাট আমি দুইটাই? আমি সব দিয়ে রাখছি, বাট সবচেয়ে ভালো হয় যদি আপনাদের সবার কাছে ল্যাপটপ তো পিসি তো থাকবেই, বেটার হয় পিডিএফ করে দেন, টাইপ করে পিডিএফ করে দেন, টাইপ করে পিডিএফ করে দেন। স্যার ওয়ার্ড অপশন এমএস ওয়ার্ড লিখে অথবা কি করতে পারেন আপনারা, তাহলে খাতায় লিখে ওটারই আপনারা ইমেজ করে দিতে পারেন। পিডিএফ করে দেই। হ্যাঁ দেন, সমস্যা নাই, এটাও দিলে হয়। স্যার ওয়ার্ডটাও রাখেন স্যার। আছে, সবই কিছুই রাখছি, সব কিছুই দেখতে পারবেন, ওখানে সব ওপেন। বাট এরকম ভাবে দিয়েন না যেটা আমি বুঝতে পারবো না, ঠিক আছে? বাট রিমেম্বার, পেজ একটার বেশি কিন্তু ইউজ করা যাবে না একটা কোশ্চেনের জন্য। একটা কোশ্চেনের জন্য একটা পেজ, 2টা পেজ দিলে আমি কিন্তু 2 নম্বর পেজটা দেখবো না, একটা কোশ্চেনের জন্য একটা পেজ, ঠিক আছে? স্যার এইটা কেন স্যার? না এত বড় পিডিএফ ফাইল হলো তো স্যার 2টা পেজ হলে সমস্যা নেই। না একটা পেজের মধ্যেই দিবেন, একটা পেজের মধ্যেই রাখতে হবে আনসার। ওকে স্যার। ওকে, আপনারা 2 পেজ লেখার সময় পাবেন না, এত ভাইবেন না যে 2 পেজ লিখতে পারবেন, অনেক কিছু লিখে ফেলতে পারবেন, সময় পাবেন না। ওই এক পেজ লিখবেন, আবার ছবি তুলবেন, আপলোড করতে সময় লাগবে, ঠিক আছে? আর এক্সামের সময় আমি জুমে থাকবো, ঠিক আছে? আমি জুম লিংকটা পাঠিয়ে দিব পরীক্ষা শুরু হওয়ার আগে। আর এখনই যাদের কোনো প্রবলেম আছে, দেন মোবাইলের সমস্যা, আমি মোবাইলের পরীক্ষা দিতে ডিসকারেজ করি, মোবাইলে দিবেনই না, ঠিক আছে? একান্তই যদি না পারেন সেক্ষেত্রে মোবাইল ইউজ করবেন, ঠিক আছে? আর আশা করি সমস্যা হবে না। আর অ্যাসাইনমেন্টটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, শোভন শুনতে পাচ্ছেন? অ্যাসাইনমেন্টের জন্য আমাকে একবার ফোন দিবেন 22 তারিখে, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার, আমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন, মানে আমার মনে থাকবে, আমার তো মনে থাকবেই, মানে বাট ইন কেস ওকে, আমাকে সেটা মনে করে দিবেন, ঠিক আছে শোভন? জি স্যার। স্যার অ্যাসাইনমেন্ট কি হাতে লিখতে হবে নাকি এমএস ওয়ার্ডে লিখতে হবে? ওয়ার্ডে সবকিছুই দিতে পারবেন, সমস্যা নাই। আর কিছু কোশ্চেন করবেন, না হলে আমি রোল কল করব। স্যার সিটি 1 এর ব্যাপারে একটু কোয়েরিজ ছিল। বলেন। আমাদের যে মানে স্লোপ নিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়া ছিল স্যার, ওখানে প্রবলেম অনেকে কোশ্চেন হচ্ছে মাইনাস সাইন দেন নাই, এটা ম্যাক্সিমাম ভুল হচ্ছে। আমি যেটা করেছি স্যার, আমি 3 লাইনে অ্যানসারটা দিয়ে দিয়েছি, মানে স্টেপ গুলো ফলো করে। আর কোশ্চেনে তো সবকিছু ইনফরমেশন ছিলই, মানে সবকিছু দেয়াই ছিল। আমি 3 লাইনে ওইটার অ্যানসার করেছি স্যার। আমি আমার মার্কস 3 পেয়েছি স্যার। এটা কি মানে ভুল করে 3 মার্কস পেয়েছি নাকি আমার ফুল মার্কস পাওয়ার কথা? ওইখানে অনেকে আবার এটা ভুল করছেন, ওকে? আবার এটাও ভুল হয়েছে যে উপরে হওয়ার কথা হচ্ছে পজিটিভ, নিচে হওয়ার কথা নেগেটিভ, এরকম কিছু একটা, মানে আমি স্যার ওইটা তো হচ্ছে একটা হচ্ছে মানে আমার কথা বুঝতে পারছেন আপনি? বলতে গেলে হবে স্যার ডিফারেন্ট। জি স্যার আমি বুঝতে পেরেছি। ওই জায়গাটাতে ভুল হয়েছে, হয়তো ওই জায়গাটাতে ভুল হয়েছে যে পরেরটা থেকে আগেরটা বিয়োগের কথা, আপনি আগেরটা থেকে পরেরটা বিয়োগ দিবেন, ওকে? সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যায় স্লাইটলি। স্যার আমি সিটির মার্কসটা পাইনি স্যার। আমি দিয়ে দিছি তো, কালকে রাতে পাঠিয়ে দিছি। ওকে স্যার। দাদা জিমেইল চেক করেন, মেল চেক করলে হবে। আর হচ্ছে নোটিফিকেশন তো যায়। আর একজন কি 2জন মনে হয় ভুল আইডি দিচ্ছেন, হ্যাঁ, বা মাল্টিপল আইডি দিয়ে ঢুকছেন, কিন্তু এটা করবেন না। পরীক্ষার সময় করতে গেলে কিন্তু প্রবলেমে পড়বেন। মাল্টিপল আইডি দিয়ে কখনোই ঢুকবেন না, এতে প্রবলেম হবে। ওকে, আশা করি অ্যানসার পেয়ে গেছেন স্যার। বলেন। সিটির ইয়াতে আসে না স্যার, পাঠিয়ে দিছি স্যার। আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনার স্ক্রিন না স্যার আমার তো আসে নাই স্যার।
স্যার এখানে আমি যেটা করেছি মানে ডেল্টা ওয়াই ডেল্টা এক্স এভাবে করেছি। ডেল্টা ওয়াই বলতে বুঝিয়েছি ওটার মধ্যে মানে যে মানে ডিফারেন্সটা। হ্যাঁ, তো ডিফারেন্স আমি যখন একই ফরম্যাটে করব সেক্ষেত্রে স্যার মাইনাস আর হচ্ছে প্লাস এটা কোনো মানে আমার কাছে কোনো ফ্যাক্ট না, তার কারণ আমি না না ওয়াই এর জন্য যেভাবে ফ্যাক্ট ডিফারেন্স ফ্যাক্ট তৈরি অবশ্যই করেছি ফ্যাক্ট। আপনার মাইনাস যদি নিচে হওয়ার কথা, নিচে না দিয়ে যদি স্যার উপরে দেন, স্লোপ হচ্ছে b2a যদি ধরি সেক্ষেত্রেও স্যার 15 - 20 এটা ঠিক আছে স্যার। এখানে আমরা কি ছিল b2a ছিল না, b2a ছিল। হ্যাঁ জি স্যার, তার 15 - 20 দ্যাট হ্যাঁ, মিন্স -5। পরেরটা থেকে আগেরটা বাদ যাবে না? মাইনাস বি হবে তো। পরেরটা থেকে আগেরটা বাদ যাবে তো। হ্যাঁ 20 - 15 হ্যাঁ 20 - 15 হবে। হ্যাঁ 20 - 15 নিচে হবে হচ্ছে আপনার 6 - 4, না সরি 4 - 6। 4 - 6। হ্যাঁ 4 - 6 এরকম হবে। আমাদের তো এটা ভুলই হয়েছে ওই যে মাইনাসের কারণে। এই যে আপনার এটা ভুল হয়েছে তো। এটা কার? জাহিদের না? এটা হচ্ছে 15 - 20 হবে না, 20 - 15 হবে উপরে, এই জন্য মার্কস কেটে গেছে। আচ্ছা এখন আসেন, আমি রোল কল করবো, বুঝতে পারছেন? বন্ধ করেন এটা, স্টপ শেয়ারিং। বন্ধ হয় না কেন? এটা কার? স্ক্রিনটা দেখতে পাচ্ছি আমরা। জাহিদুলের নয়, জাহিদুল কি আছে? হ্যাঁ ঠিক আছে। জাহিদ বুঝতে পারছেন এখন? বুঝতে পারছি। হচ্ছে জাহিদের কত আসছে মার্কস? স্যার 11। হায়েস্ট উঠছে কোথায়? হায়েস্ট তো দেখলাম যেন ভুলে গেছি। 13 কি 13.5 এরকম মনে হয়। স্যার আমি তো 14.5 পেয়েছি। ও তাহলে তো ওইটাই হাইয়েস্ট। সরি স্যার আমার রেজাল্টটা আমি পাইনি মেইলে। না মেলে না পর স্যার আমারটাও পাইনি স্যার, 10 তারিখে লাস্ট আপডেট স্যার মেয়েরা আপনার আইডি। না এখনই বের হবে। দোষ কোন জায়গায় এটা বের হবে, কারণ আমি তো সবাইকে দিয়ে দিছি। আপনি কি আইডি দুটো দিয়ে ঢুকছেন কিনা বা এরকম একটা আইডি দিয়ে পরীক্ষা দিচ্ছেন না একটা আইডি দিয়ে চেক করতেছেন? না স্যার একটা আইডি তো স্যার, এই জায়গায় সব স্যার 10 তারিখে লাস্ট আপডেট স্যার। আচ্ছা আমি দেখতেছি, আমি রোল কল করে নেই তারপর দেখতেছি। স্যার আমি তখন শুনতে পাইনি স্যার একটা মেসেজ আসছে। আজকে হচ্ছে তখন 15 তারিখ বলেছিলেন না, বললাম সলিউশন পাইছেন কিনা, ভুলটা ধরতে পারছেন কিনা সেটা। তার আগে স্যার কি বলছেন? আর কিছু না। আমি রোল কল করতেছি। শান্তা আক্তার জেমি। ইয়েস স্যার। নায়ানুদ্দিন মজুমদার। শিলা আক্তার হাফসা। ইয়েস স্যার। আতিয়া শারমিন দোয়া শিফা। ইয়েস স্যার। হাবিবুর রহমান। ইয়েস স্যার। তাসনিম জান্নাত তাহসিন। ইয়েস স্যার। আর পরীক্ষার সময় নিজের পরীক্ষা নিজে দিবেন। ওকে, এটা যদি অন্যকে হেল্প করতে গেলে আমি টাইমগুলো এরকম মানে কম যে অন্য কাউকে হেল্প করতে পারবে না। নিজেরটা পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু সময় ঠিক ততটুকু সময়ই থাকবে। কিন্তু রিমেম্বার, আমি বারবার এক কথা বলতেছি, পরে টাইম বাড়ায় দেন হচ্ছে না এটা বললে কিন্তু হবে না। আচ্ছা লোকমান হোসেন। ফয়েজ ইবনে শাহিদ। আহনাফ মোত্তাকি সাব্বির। রাফাতুল ইসলাম। ইয়েস স্যার। উষা আক্তার। ইয়েস স্যার। সমরেশ চন্দ্র কর্মকার। স্যার আমারটা ডাকেন না স্যার। কে? ফয়েজ ইবনে শহীদ। ফয়েজ ইবনে শহীদ, হ্যাঁ হ্যাঁ ডাকি নাই তো। ফয়েজ ইবনে শহীদ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সমরেশ চন্দ্র কর্মকার, সাজাতুর রহমান। ইয়েস স্যার। তানজিন ইরফান চৌধুরী। ইয়েস স্যার। রাদ আরাফিন। ইয়েস স্যার।
শোভন শিকদার, ইয়েস স্যার। এস এম সাইফুল আপন, আফরিন সুফিয়ান, কাউসার আহমেদ সজল, Yes, sir. মেহেদী হাসান সাজ্জাদ, ইয়েস স্যার। জান্নাতুন নেশা, ইয়েস স্যার। সুব্রত বিশ্বাস, Yes, sir. আব্দুল আল মাহমুদ, আরমান খান। Yes, sir. আপনাদের সব রেকর্ডিং গুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, আবার এডিট করে সবগুলোরই ক্লাসে কিন্তু আমি দিয়ে দিয়েছি। প্রথম দিকে যাচ্ছিল না, পরে আমি আবার অনেক চেষ্টা করে। স্যার আগের ক্লাসের এজেন্টটা স্যার একটু দেখবেন 2050 183 স্যার ওই রোল সময় কল আমার কি নেট শেষ চলে স্যার? গেছিল। না না না, আমি রোল কল করে নেই, তারপরে বলেন প্রবলেম যাদের আইডি নিয়ে। আরমান খান, আরমান, শাকিল আহমেদ, Yes, sir. জাহিদুল হাসান, Yes, sir. এস এম সিরাজুল ইসলাম, কাউসার আহমেদ, Yes, sir. শেখ আবু জুবায়ের, মিনহাজ আবেদিন সোহান, সোহান নাই, বাদন পারভেজ, Yes, sir. কায়ুমুজ্জামান পার্থ, Yes, sir. আসিফি আলম, Present, sir. নাইম, সাইমন হোসেন, Yes, sir. আব্দুল্লাহ অন্তর। প্রেজেন্ট স্যার। আর পরীক্ষার সময় প্যানিক হবেন না, অস্থির হয়ে যাবে না, কোশ্চেন বুঝতেছি না, কোশ্চেন পড়বেন আগে। ওকে, 1 মিনিট কোশ্চেন পুরোটা পড়বেন, যেটা যেটা, তারপরে অ্যান্সার করবেন। কারণ অ্যান্সার করতে হবে ছোট করে, সময় পাবেন। অস্থির অস্থির হওয়ার কিছু নেই, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। আবু সালাত লিমন, Yes, sir. মেহেদী হাসান, তারপর হচ্ছে আজহারুল ইসলাম, Yes, sir. রিয়াজ হোসেন, Yes, sir. মামুন হোসেন, Yes, sir. নাইমুর রহমান, নাজমুল হাসান, Yes, sir. সাজিদা সুলতানা, Yes, sir. সারওয়ার মোর্শেদ, Present, sir. আফসানা মিমি, Yes, sir. নাজিবা খানম, Present, sir. আরাফাত হোসেন, Yes, sir. ইসমাইল হোসেন, ইয়েস স্যার। মহিউদ্দিন, Present, sir. সুজন শেখ, Yes, sir. শিমুল চন্দ্র দাস, Yes, sir. সাব্বির আহমেদ, নাজমুল হাসান রিফাত। Yes, sir. আর কে অ্যাবসেন্ট প্রেজেন্ট দেন নাই কে? স্যার আগের ক্লাস স্যার আমার 1832050 দিন স্যার। 183-205 জি স্যার। স্যার যে সময় ডাকছেন ওই সময় স্যার নেট চলে গেছে। 183-205 হচ্ছে সোহান না? না স্যার মেহেদী হাসান স্যার 2050 স্যার 183 2050। মেহেদী হাসান সাজ্জাদ নাকি? জি স্যার জি স্যার। হ্যাঁ দিয়ে দিচ্ছি, আগেরটা দেয়া আছে। থ্যাংক ইউ স্যার। ওকে। আর যে মার্কস দিতে পারেন নাই না, কে জানো? স্যার আমারটা স্যার আমারও একই প্রবলেম। এরকম হওয়ার কারণটা কি? এরকম ধর কোনো কারণ দেখে না, সবাই কাছেই তো পাঠাই দিলাম। হয়তো ভুলে স্যার হইতে পারে স্যার। 10 তারিখ পর্যন্ত স্যার লাস্ট আপডেট আছে আপনার মেল থেকে স্যার।
স্যার যারা সিডি1 মিস করছে স্যার আবার কি পরের দিকে একটু লাস্টের দিকে নিব তাহলে পরে। জি স্যার। স্যার আমারও দেখি আপনারটার সাথে মাইক্রো প্রসেসরে স্যার ওভারল্যাপ। জানান টিচার কি জানান জানান। এইটা দেখেন একটু, যারা মিস করছেন দেখেন। দেখতে পাচ্ছেন এই যে আইডি দেখেন, মেল আইডি কোন মেল আইডিতে দিচ্ছেন আর কোন মেল আইডিতে পাইছেন। জি স্যার দেখছি স্যার, এই যে মেল আইডি স্যার আছে, এই যে স্যার real.rifat স্যার, এটা আসে নাই আমার কাছে স্যার। এটা আচ্ছা দেখে বলছেন মার্কস আমি কিন্তু রিলিজ করে দিয়েছি, দেখেন আমি রিলিজ করছি থ্যাংক ইউ স্যার গতকালকে। দেখাই আচ্ছা, এটা দেখানোর দরকার নেই। আর কে পান নাই? আর কেউ আছেন? আপনারটা একটু মিস হলো, কি কোন দিক দিয়ে মিস, মানে একবারে সব ঠিক কমান্ড দিচ্ছে। আচ্ছা যাই হোক, আল্লাহ হাফেজ। কি সরা মসজিদ কি হয়েছে? আপনি পান নাই? না স্যার, আমার এখন ক্লাস শুরু হয়ে গেছে একটা, তাড়াতাড়ি দেখেন। এই যে এখান থেকে আইডি দিয়ে দেখেন, মেল আইডি দিয়ে। স্যার নিচের দিকে আছে। এই এমবি সার্ভার এটা না কোনটা? ঠিক আছে স্যার। ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, প্রিপারেশন নেন। ওকে, আর আমাকে একটু শোভনকে বলছিলাম মনে কি যেটা আমাকে একটু ফোন দেয়, হ্যাঁ 22 তারিখে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।